আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, ওকে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা উদ্ভিদ সাহিত্যের 6 নম্বর লেকচারে আছি এন্ড আমরা আজকে শিখতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা আমাদের সৃজনশীল আমরা এতদিন যা যা পড়ছি, এখন পর্যন্ত আমরা যা যা পড়ছি সেই জিনিসগুলোকে এক সাইডে রেখে আজকে আমরা একদম টোটালি সৃজনশীল ওরিয়েন্টেড একটা টপিক আমরা পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে C3 চক্র এবং আলোক শোষণ। আমরা আজকে C4 চক্রে ঢুকবো না, কারণ C4 চক্র আর C3 চক্র একদিনে তোমরা শেষ করতে পারবে না। তো আজকে আমরা C3 চক্র পড়তে যাচ্ছি, কেলভিন চক্র যেটাকে বলা হয়, এবং আমরা আলোক শোষণ পড়তে যাচ্ছি। ঠিক আছে, আমরা তো পড়তেছিলাম সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের মধ্যে আমরা আলোক শোষণ টপিকটা আজকে আমরা পড়বো। তাহলে আমরা যাচ্ছি C3 চক্র। ওকে, C3 চক্র। C3 চক্র, তাহলে এইখানে এটাকে C3 কেন বলা হচ্ছে? প্রথম প্রশ্ন এটা আসতে পারে যে এখানে আমি C3 শব্দটা কেন ব্যবহার করতেছি। তো যেহেতু এটার নাম হচ্ছে চক্র এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আগের ধাপ বলতে কি বোঝাচ্ছি? আগের ধাপ বলতে বোঝাচ্ছি যে চক্রীয় অথবা অচক্রীয় ফটোফসফোরিলেশন থেকে যে NADPH+ এবং ATP পাইছিল, সেগুলা থেকে দিয়ে আমি এখন কি করব? কার্বনের বিজারণ করব। এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের অলরেডি ধারণা আছে, কার্বন বিজারণ অধ্যায় বা যেটাকে আলোক নিরপেক্ষ পর্যায় বলে। এবং এখন আমরা যেখানে করতে যাচ্ছি, এখানে আলো নিয়ে কোনো ধরনের ডিসকাশন কি হবে? এখানে আলো সংক্রান্ত কোনো ধরনের ডিসকাশন কিন্তু হবে না। ঠিক আছে, যা হবে সবটা কিন্তু আলোক নিরপেক্ষ। তাহলে আমরা আলোক নির্ভর পর্যায়ে, কোন পর্যায়ে ভাইয়া? আলোক নির্ভর পর্যায়ে আমরা কি পাইছিলাম? আলোক নির্ভর পর্যায়ে আমরা NADPH+ পাইছিলাম এবং ATP পাইছিলাম। সেগুলোকে ব্যবহার করে এখন আমরা কার্বনকে বিজারিত করব। দ্যাট ইজ আমাদের মেইন উদ্দেশ্য। তাহলে এই বিজারণ করার জন্য 3টা গতিপথ আছে, 3টা চক্র আছে। কি কি? C3, C4 এবং ক্যাম। C3, C4 এবং ক্যাম। ক্যাম মানে হচ্ছে ক্রেসুলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম, যেটা কিনা ফণিমনসা টাইপের উদ্ভিদের ক্ষেত্রে হয়, পাথকুচি টাইপের উদ্ভিদের ক্ষেত্রে হয়। আমরা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে C3 চক্র আমরা পড়তে যাচ্ছি। এটার আবিষ্কারককে প্রথম জানতে হবে। এই C3 চক্রের আবিষ্কারককে, C3 চক্র, তাহলে তার আবিষ্কারকের নাম জানতে হবে, কারণ এগুলো এমসিকিউতে আসে। আবিষ্কারক, C3 চক্রের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী কেলভিন, এজন্য এটাকে কেলভিনের চক্র বলা হয়। বিজ্ঞানী কেলভিন, বিজ্ঞানী ব্যাসাম এবং বিজ্ঞানী বেনসন। বিজ্ঞানী কেলভিন, বিজ্ঞানী ব্যাসাম এন্ড বিজ্ঞানী বেনসন। ঠিক আছে, এই 3জন বিজ্ঞানী একসাথে এই কার্বনের বিজারণের গতিপথ, কার্বনের বিজারণের যে গতিপথ, এই গতিপথটা আবিষ্কার করার ক্ষেত্রে হেল্প করছেন বিজ্ঞানী কেলভিন, ব্যাসাম এন্ড বেনসন। ওকে, আচ্ছা, তারা কিভাবে, কি পদ্ধতিতে তারা আবিষ্কার করছেন? তারা হচ্ছে তাদের যে পদ্ধতিটা ছিল, সেই পদ্ধতিটার নাম ছিল হচ্ছে ট্রেসার পদ্ধতি। ট্রেসার পদ্ধতি বা যেটাকে সন্ধানী পদ্ধতি বলা হয়, তাদের এটার নাম দেওয়া হয়েছিল ট্রেসার পদ্ধতি বা সন্ধানী পদ্ধতি। ট্রেসার পদ্ধতি বা সন্ধানী পদ্ধতি, ট্রেসার টেকনিক। আচ্ছা, ওনারা কি ব্যবহার করছিলেন? ওনারা স্পেসিমেন বা ওনারা এক্সপেরিমেন্টটা করার জন্য কোন জৈব পদার্থটা ব্যবহার করছিলেন? যেই জীবটাকে তারা ব্যবহার করছিলেন, অবশ্যই জীব বা এটা উদ্ভিদ হবে, সেটা ছিল হচ্ছে CH ক্লোরেলা নামক শৈবাল। ক্লোরেলা নামক শৈবাল এটাকে ব্যবহার করছিলেন। কি ব্যবহার করছিলেন? ক্লোরেলা নামক শৈবালকে ব্যবহার করছিলেন। আচ্ছা, আর ওনারা প্রমাণ করার জন্য কোন রাসায়নিক মৌল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করছিলেন? কোন রাসায়নিক তারা ব্যবহার করছিলেন? কোন রাসায়নিককে ব্যবহার করে তারা এই টেস্টটা করছিলেন? তাহলে সেই রাসায়নিকটার নাম ছিল কার্বন 14 আইসোটোপ। নরমালি কার্বনের ভর সংখ্যা কত বলো? নরমালি আমরা যদি কার্বনের কথা বলি, তাহলে সেই কার্বনের ভর সংখ্যা কত? নরমালি কার্বনের ভর সংখ্যা করতে পারো?
কত 12। তো এই 12-র মধ্যে আমরা জানি কার্বনের আইসোটোপ আছে এবং কার্বনের 14টা আইসোটোপ, এই 14 আইসোটোপকে ব্যবহার করে তুলনা করছিলাম। তাহলে যদি আমি একসাথে করি, তাহলে কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে সন্ধানী বা ট্রেসার পদ্ধতিতে ক্লোরিন নামক শৈবালে বিজ্ঞানী কেলভিন, বেসান এবং বেনসন এই C3 গতিপথটা আবিষ্কার করছেন। মনে থাকবে আমার কথা? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার বলো, কথা ক্লিয়ার থাকলে বলো যে ভাই বুঝছি। ওকে, এটা না বোঝার মতো কিছু নাই। আচ্ছা, এবং এইসব কারণে 1961 সালে ওনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এইসব কারণে ওনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1961 সালে। 1961 এ ওনাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটা আবিষ্কার করার জন্য। তার মানে বুঝতেই পারছো এটা একটা সেরা একটা আবিষ্কার ছিল। কি হয়েছে ক্যাপশনে? কি হয়েছে? ভয় পেয়ে গেছি মানে? কি হয়েছে ক্যাপশনে? কমেন্টে বলতেছো ক্লাসের ক্যাপশন দেখে ও হো, সরি 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 খাইছে। সরি সরি, দাঁড়া দাঁড়া, আমি ক্লাসের ক্যাপশনটা ঠিক করে দাও। এই অবস্থা কেন? ক্লাসের ক্যাপশন এটা হয়েছে কেন? হাস্যকর, এটা হাস্যকর। এই ক্যাপশন তো আমি এডিট করতে পারতেছি না, এটা হাস্যকর। তাই তো বলি কি ব্যাপার, ক্যাপশন হলো রে কিন্তু সবাই ভয় পাচ্ছে ক্যাপশন দেখা। ওয়েট, পরিপক্ক শুরু হয়ে গেছে ক্যাপশন। আচ্ছা, এখন কি ক্যাপশন ঠিক আছে? পড়ানোর মধ্যে এত ব্যস্ত ছিলাম যে ভুল হয়েছে আমি খেয়াল করি নাই। ঠিক আছে, এখন ক্যাপশন ঠিক আছে? আল্লাহ, ভয় পেয়ে গেছিলাম, আমিও ভয় পেয়ে গেছি। আজকে প্রথম ক্লাস। আচ্ছা আসো, কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি। ওকে আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে 1961 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে এই যে চক্রটা, এখন এখানে মূল উদ্দেশ্যটা কি, এখন আমরা একটু রিক্যাপ করি এখানে কি কি ব্যবহার হবে। ঠিক আছে, শুভ্র ভাইয়ের ক্লাসে কি দরকার বলতো? শুভ্র ভাইয়ের ক্লাসে দরকার হচ্ছে ধৈর্য। শুভ্র ভাইয়ের ক্লাস থেকে বেস্ট আউটপুট নিতে গেলে কি লাগবে? ধৈর্য লাগবে, ধৈর্য হলেই চলবে। ওকে, তো যেটা বলতেছিলাম, আমরা আলোক নির্ভর পর্যায়ে কি কি পাইছি? আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়ে আমরা কি কি জিনিস পাইছি? আলোক নির্ভর পর্যায়ে আমরা NADPH প্লাস, ঠিক আছে, NADPP না লিখলেও চলে, H প্লাস ও ATP পাইছি। এই জিনিসগুলো আমরা আলোক নির্ভর পর্যায়ে পাইছি। তো এদেরকে ব্যবহার করে আমাকে এখন বিজারণ করতে হবে। বিজারণটা খুব ইজি, যেহেতু এখানে H প্লাস আছে সে ইজিলি কি করতে পারবে? বিজারণ করতে পারবে। যে এখানে যে ATP আছে, ATP ভেঙে যাওয়ার মাধ্যমে অপরকে ইজিলি কি করতে পারবে? বিজারিত করতে পারবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। ঠিক আছে, ইলেকট্রন দান করবে আর যে ইলেকট্রনটা নেবে সে হয়তো গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, আর সে যখন দান করে দিবে তখন সেটা হচ্ছে জারণ। ঠিক আছে, আর এখানে H দান করা মানেই তো হচ্ছে তার জারণ, আর যে গ্রহণ করতেছে তার বিজারণ। কার্বন সেটা গ্রহণ করবে, কার্বনের বিজারণ। তো আমরা এখানে ধাপে ধাপে কার্বনের বিজারণ দেখবো। ধাপগুলো কিন্তু যথেষ্ট কঠিন, যথেষ্ট টাফ, এই জন্য এখানে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আর এটা কিন্তু এক্সামের জন্য আসে। আমরা এর আগে যা যা পড়ছি এর মধ্যে অচক্রিয় ফটোফসফোরাইলেশন এটা এক্সামে আসবে। আর আজকে যেটা পড়তে আছে C3 চক্র এবং আলোক শ্বসন এগুলো পরীক্ষায় আসবে। ওকে, তো যাই হোক, আমরা এই পুরো ব্যাপারটাকে, এই C3 সাইকেল, এই C3 উদ্ভিদ, C3 উদ্ভিদও আছে আলাদা। আম, জাম, কাঁঠাল, লিচু এগুলোকে C3 উদ্ভিদ বলা হয়, যারা অল্প তাপমাত্রায় বাঁচতে পারে। অল্প তাপমাত্রায় যেসব উদ্ভিদ বাঁচতে পারে এগুলো C3 উদ্ভিদ নামে পরিচিত। তো এই পুরো চক্রগুলাকে আমি 4টা স্টেপে, অ্যাকর্ডিং টু ইউর বুক, তোমাদের বই অনুসারে আমরা টোটাল 4টা স্টেপে এটাকে ভাগ করতে পারি। কয়টা স্টেপে ভাগ করতে পারি? 4টা। তোমাদের এটা বইয়ে আছে হচ্ছে 315 পৃষ্ঠায়। ঠিক আছে, 4টা স্টেপে এটাকে আমরা ভাগ করতে পারি।
কয়টা স্টেপ? 4টা স্টেপ, 4 স্টেপ, 4 স্টেপ। 1 নাম্বার স্টেপ হচ্ছে কার্বন যোগ। কার্বন যোগ। আজকে তোমরা বইটা বন্ধই করে রাখো, কারণ আজকে বই বললে একদম মাথা তোমরা ভস্কায় যাবে একেবারে। কার্বন যোগ, যেটাকে কার্বক্সিলেশন বলা হয়। কার্বক্সিলেশন, কার্বন যোগ। তাহলে প্রথমে একটা কিছু হবে যে ধাপে কার্বনকে যোগ করা হবে। প্রথমে এমন একটা কিছু হবে যেখানে কার্বনকে যোগ করা হবে, ঠিক আছে? কার্বন যোগ। তাহলে প্রথম ধাপের নাম কি? কার্বন যোগ। 2 নম্বর ধাপের নাম হচ্ছে ফসফেট যোগ। ফসফেট যোগ। 2 নম্বর ধাপের নাম হচ্ছে ফসফেট যোগ। তার মানে ফসফেটকে যুক্ত করা হবে। ফসফেট বলতে এই যে এটিপি থেকে এই ফসফেটটা আসবে, এটাকে বলা হবে ফসফোরাইলেশন। এটাকে বলা হবে ফসফোরাইলেশন। তো কার্বন যোগ ফসফেট যোগ, কার্বন যোগ ফসফেট যোগ। আচ্ছা, তো ফসফেট আমাদের যুক্ত হয়ে গেল। তাহলে আমরা প্রথমে যে কার্বন ডাই অক্সাইডটা আমরা বিক্রি করতে যাচ্ছি সেই কার্বন ডাই অক্সাইডকে যোগ করব, তারপরে সেখানে ফসফেট যোগ করব। সেখানে কি যোগ করব? ফসফেট। তাহলে ফসফেট হয়ে গেল, বাকি থাকলো কি? NADPH প্লাস, তারপর হাইড্রোজেন যোগ করব, ঠিক আছে? এবার আমরা হাইড্রোজেন যোগ করব, হাইড্রোজেন যোগ। আচ্ছা, কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত হলে এটাকে জারণ বলে না বিজারণ বলে? अगेन বলো, কোন জায়গায় হাইড্রোজেন যুক্ত করলে এটাকে জারণ বলে না বিজারণ বলে? অবভিয়াসলি ওটাকে কি বলে? ওটাকে বিজারণ বলে। কি বলে? আজকে স্টুডেন্ট নাই কেন? নতুন টাইম দিছে মনে হয়, জানা না অনেক পোলাপাই, এই হচ্ছে সমস্যা। তাহলে কোন জায়গায় হাইড্রোজেন যোগ করলে ওটাকে আমরা বলে হচ্ছে রিডাকশন, রিডাকশন বা বিজারণ, রিডাকশন বা বিজারণ। তাহলে এখানে আমরা রিডাকশন শব্দটা লিখবো, রিডাকশন, রিডাকশন। কোন জায়গায় হাইড্রোজেন যোগ করলে বিজারণ, অক্সিজেন যোগ হলে জারণ। আচ্ছা, 4 নাম্বার ধাপটার নাম হচ্ছে RUBP পুনরুৎপাদন। পুনরুৎপাদন, পুনরুৎপাদন। RUBP পুনরুৎপাদন, RUBP পুনরুৎপাদন। এখন তোমরা ভাবতে পারো যে RUBP এ কোন সি চিড়িয়া হ্যাঁ ভাই, তোমরা ভাবতে পারো যে RUBP এ কোন সি চিড়িয়া হ্যাঁ, তাই না? তো এই RUBP দিয়েই আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করতে যাচ্ছি। RUBP, রাইবোলোজ বিসফসফেট, এটা দিয়ে আমরা আলোচনা শুরু করতে যাব। তবে কিছু জিনিস আমাদের প্রথমে কমন সেন্সটা ক্লিয়ার রাখতে হবে, কারণ তোমরা অলরেডি বুঝে গেছো এই চ্যাপ্টারটা আমরা পড়তে যায় কি হয়েছে, অনেক কেমিস্ট্রির নলেজ লাগছে, অনেক ফিজিক্সের নলেজ লাগছে। তো আজকেও আমাদের অনেক কেমিস্ট্রির নলেজ আমাদের লাগবে, ঠিক আছে? গতকালকে কারা কারা এই সাইকেল 4 এর প্রথম ক্লাস করছো, পরিবার গবেষণার ক্লাস করছো? যেভাবে দাবরাইছি বলবানগুলোর পরিবার গবেষণার ক্লাসের মধ্যে, মানে মাথা গরম হয়ে গেছে আমার, যে কিছুই পারে না, জৈব যৌগের কোনো কমন সেন্সই নাই, একবার ননসেন্স অবস্থা। এই কেন রে ভাই, কেমিস্ট্রি এত খারাপ অবস্থা কেন? আমি কিন্তু তোমাদের কেমিস্ট্রি পড়াইতেছি এখন, এই পুরো চ্যাপ্টারটাই মনে হবে তোমাদের কেমিস্ট্রি ক্লাস হচ্ছে। আমি তো বলদ হয়ে গেছি পুরো ক্লাস নিতে যায় গতকালকে, কিছুই পারে না কেমিস্ট্রি, কি অবস্থা, ঠিক আছে? বুঝছো? বায়োলজির সাথে সবই লাগে, ফিজিক্সও লাগে, কেমিস্ট্রিও লাগে, আর ম্যাথ তো আছে। ম্যাথে যদি আমরা এত বেশি পাত্তা দিই না। ওকে, আসো এবার কয়েকটা বেসিক কমন সেন্স সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে স্থায়ী যৌগ এবং অস্থায়ী যৌগ। কয়েকটা বেসিক কমন সেন্স আমাদের আগে থেকে ক্লিয়ার করতে হবে। অস্থায়ী ভার্সেস স্থায়ী যৌগ, অস্থায়ী ভার্সেস স্থায়ী যৌগ। যে যৌগটা অল্পতেই ভেঙে যায় এবং সেটাকে তুমি গ্রহণ করতে পারবা না, সেটাকে তুমি নিতে পারবা না, এটাকে বলবো অস্থায়ী যৌগ। যে যৌগটা তৈরি হবে ভাঙবে, তৈরি হবে ভাঙবে, এরকম টাইপের অবস্থা, এবং তুমি সেটা ট্রেস করতে পারবা না, তুমি সেটাকে গ্রহণ করতে পারবা না, তুমি সেটাকে দিতে পারবা না, সেটাকে নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবা না, ওইটাকে বলবো অস্থায়ী যৌগ। তো এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটা অস্থায়ী যৌগ তৈরি হবে যেটার নাম হবে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড, এই পুরো চক্রের মধ্যে একটা কিটো অ্যাসিড তৈরি হবে যেটা তৎক্ষণাৎ ভেঙে যাবে, এই জন্য ওইটাকে বলা হয় কিটো অ্যাসিড। আরেক যে স্থায়ী যৌগ, যেটাকে তুমি ধারণ করতে পারবা, রাখতে পারবা, যেটাকে তুমি এক্সপেরিমেন্ট করতে পারবা, সেটাকে বলবে স্থায়ী যৌগ। তো এইখানে অনেক স্থায়ী যৌগ আছে, বাট সর্বপ্রথম যে স্থায়ী যৌগটা তৈরি হয়, তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক
অ্যাসিড। এবং এখানে কার্বনের সংখ্যা হচ্ছে 3টা, কার্বনের সংখ্যা 3টা, 3 কার্বন। তাহলে এই যে আমরা একটা চক্র পড়তে যাচ্ছি, অনেকগুলো রিয়াকশন এখানে হবে। এই পুরো রিয়াকশনের মধ্যে সবার প্রথম যে স্থায়ী যৌগটা পাবো, যেটা সায়েন্টিস্টরা ট্রেস করতে পারবে, রিসার্চ করতে পারবে, রিসার্চ সেই যৌগটা ছিল 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এবং সেটাকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3PGA বলা হয়, 3PGA ও বলা হয়, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। সংক্ষেপে এটাকে তুমি 3PGA বলতে পারো, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাকে তুমি সর্বপ্রথম স্থায়ী যৌগ আকারে পাবা। কি আকারে পাবা? স্থায়ী আকারে পাবা। তাহলে প্রথম যে যৌগটাকে নিয়ে আমি বের করতে পারতেছি, উপস্থিতি লক্ষ্য করতে পারতেছি, স্থায়ী যৌগ হিসেবে রাখতে পারতেছি, সেই যৌগের কার্বন কয়টা? 3টা। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের কার্বন হচ্ছে 3টা। কার্বন কয়টা? 3টা। এই 3 কার্বন বিশিষ্ট যৌগকে সবার আগে আমি আইডেন্টিফাই করতে পারছি বলে সায়েন্টিস্টরা এই চক্রের নাম কি চক্র দিচ্ছে বলো? এই জন্যই সায়েন্টিস্টরা এই চক্রের নাম হচ্ছে C3 চক্র দিছে। এই যৌগের নাম কি দিছেন? C3 চক্র দিছেন। ক্লিয়ার? একটু ক্লিয়ার আছে কিনা বলো? এই কথাটুকু বুঝছো কিনা বলো? এই পুরো টপিকটাই হচ্ছে বুঝার, পুরো টপিকটাই হচ্ছে রিয়েলাইজ করার। ডান। তাহলে এইখানে একটা বেসিক জিনিস আমরা শিখলাম। এই বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে এবার আমাদের এটিপির ভাঙনের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কোন জায়গায় যদি এটিপি ভাঙে, কোন জায়গায় যদি এটিপি ভাঙে, এটিপি কিভাবে ভাঙবে? এটিপি থেকে ফসফেট আলাদা হয়ে যাবে, অজৈব ফসফেট আলাদা হয়ে যাবে। এটিপি থেকে কি আলাদা হয়ে যাবে? অজৈব ফসফেট আলাদা হয়ে যাবে এবং সেখান থেকে তৈরি হবে এডিপি। কি তৈরি হবে? এডিপি এবং ফসফেট। বা এটিপি ভাঙলে এডিপি এবং ফসফেট পাওয়া যায়। এটাকে যদি ওইদিকে নিয়ে আনো তাহলে এডিপি প্লাস ফসফেট হয়ে যাবে। ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার। তাহলে কোন জায়গায় যদি এটিপি ভাঙে সেখান থেকে ফসফেট মুক্ত হবে, কোন জায়গায় যদি এটিপি ভাঙে সেখান থেকে কি মুক্ত হবে? ফসফেট মুক্ত হবে। আচ্ছা, আজকে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, অথচ স্টুডেন্টরা নাই, আফসোস। এবং এইখানে একটা এনজাইম লাগবে, যে এনজাইমের নাম হচ্ছে কাইনেস এনজাইম। কি এনজাইম? কাইনেস এনজাইম। ভালো করে মনে রাখো এটা, কাইনেস। যেখানে এটিপি এডিপি সংক্রান্ত বিক্রিয়া পাবা, যেখানে এটিপি এডিপি সংক্রান্ত বিক্রিয়া পাবা, সেখানে কাইনেস এনজাইম লাগবেই। কাইনেস 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 লাগবে। কোন এনজাইম? কাইনেস। সবাই কমেন্টে লেখো। এটিপি এডিপি সংক্রান্ত বিক্রিয়ায় যে এনজাইমটা লাগবে সেই এনজাইমের নাম হচ্ছে কাইনেস। সেই এনজাইমের নাম নান আদার দেন কাইনেস, কাইনেস এনজাইম। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার? আচ্ছা, এইখানে আমাদের NADH প্লাস আছে, সেটাকেও তোমাকে ব্যবহার করতে হবে, তাই না? হাইড্রোজেনকে দান করতে হবে কার্বনকে, কারণ হাইড্রোজেন দান করলে তো বিজারণ হবে। তাহলে সেটার ভাঙনটা কিভাবে হবে? সেটা ভাঙনটা কিভাবে, এটাও চলো আমরা একটু দেখি কিভাবে আমরা NADPH এর ভাঙনটা দেখবো। তাহলে কোন জায়গায় NADPH প্লাস আয়ন আছে, সে কি করবে? সে কি করবে? সে তার হাইড্রোজেনটাকে দিয়ে দিবে। সে তার কি দিয়ে দিবে? সে তার হাইড্রোজেনটাকে দিয়ে দিবে। সে তার যদি হাইড্রোজেনকে যদি সে দিয়ে দেয়, তাহলে সে NADP প্লাসে পরিণত হবে। সে NADP প্লাসে পরিণত হবে। সে কি করছে? সে হাইড্রোজেনকে দিয়ে দিছে, সে হাইড্রোজেনকে দান করে দিছে। সে কি করছে? তার হাইড্রোজেনকে দান করে দিছে। তাহলে এর হাইড্রোজেন কমে গেছে, এখানে তো হাইড্রোজেন ছিল সেটা কমে গেছে, এবং এখানে কিন্তু এর ক্ষেত্রে জারণ হয়েছে, বাট যে গ্রহণ করছে তার ক্ষেত্রে কিন্তু বিজারণ হয়েছে। সে কিন্তু জারিত হয়েছে, বাট যাকে দিচ্ছে সে কিন্তু হাইড্রোজেনটাকে গ্রহণ করে বিজারণ হয়েছে তার। তাহলে এইখানে বেসিক্যালি একটা বিজারণ বিক্রিয়া হয়েছে, যে গ্রহণ করছে তার ক্ষেত্রে বিজারণ। বা এখানে হাইড্রোজেন কমে গেছে, এখানে কি হয়েছে? হাইড্রোজেন কমে গেছে, হাইড্রোজেন কমে গেছে, হাইড্রোজেন কমে যাওয়া। তো হাইড্রোজেন কমে যাওয়া এই বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে আমরা বলি, যে এনজাইমটা লাগবে এই বিক্রিয়াতে সেটাকে আমরা বলি ডি হাইড্রো। এই বিক্রিয়া যে এনজাইম লাগবে সেই এনজাইমটা হচ্ছে ডি হাইড্রোজিনেস। ডি হাইড্রোজিনেস। দেখো বুঝছো কিনা? কোন জায়গায় ডাই মানে 2 আর ডি মানে বাদ দেওয়া, এই জায়গাটা একটু বেশি গিঞ্জি হয়ে গেল। আচ্ছা, আবার দেখো, আবার দেখো,
আমার আগে ছিল NADPH প্লাস H প্লাস আয়ন। এইখান থেকে আমি হাইড্রোজেনকে দান করে দিব, এটা তোমার মূল উদ্দেশ্য। হাইড্রোজেনকে দান করে দেবো, একজন বলছে H প্লাস কই গেল, হাইড্রোজেন সব বাদ দিয়ে দিব, আমি সব হাইড্রোজেন বাদ দিয়ে দিব, তাহলে কি থাকবে NADP প্লাস থাকবে। কারণ এইখান থেকে তো তৈরি হয়েছিল জিনিসটা এখান থেকে তৈরি হয়েছিল, হাইড্রোজেন যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি হয়েছিল। NADPর সাথে ADP প্লাসের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি হয়েছিল, যেটা আমরা অচক্রীয় ফটোফসফোরাইলেশনে দেখছি কেমনে তৈরি হয়, NADP রিডাক্টেজ এনজাইমের মাধ্যমে 2H প্লাস এবং 2 ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। তো এই জায়গায় আমার যে এনজাইমটা লাগবে সেই এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রো মানে হাইড্রোজেন বাদ দেওয়া, জিনেস হাইড্রোজিনেস, এজ মানে এনজাইম, এজ মানে এনজাইম, যেখানে এজ ব্যবহার হবে সেখানে বুঝবা এনজাইমকে ইন্ডিকেট করতেছে, তাহলে এখানে ডিহাইড্রোজিনেস এনজাইমটা লাগবে। একটু ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? অনেকগুলো কনসেপ্ট আগে থেকে তোমাদের ক্লিয়ার করে নিতে হবে, তাহলে তোমার সামনে যে ভসকায় যাবে একেবারে পুরা, ধরতেই পারবে না যে বিক্রিয়া কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ওকে, এবার আরেকটা জিনিস খেয়াল করো, গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট। তোমরা কি আমাকে গ্লুকোজের সাথে ফ্রুক্টোজের সম্পর্ক বলতে পারবা? গ্লুকোজ আর ফ্রুক্টোজের সম্পর্ক কি? গ্লুকোজ একটা 6 কার্বন বিশিষ্ট শর্করা, গ্লুকোজের সাথে ফ্রুক্টোজের সম্পর্ক হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরের কি সমাণু। গ্লুকোজ আর ফ্রুক্টোজ পরস্পরের কি সমাণু, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের সম্পর্ক। তাহলে গ্লুকোজ থেকে যদি আমি ফ্রুক্টোজ বানাই বা ফ্রুক্টোজ থেকে যদি আমি গ্লুকোজ বানাই, তাহলে এটা একে অপরের কি সমাণু, একে অপরের কি সমাণু। তো যার কারণে গ্লুকোজ থেকে চাইলে আমি ফ্রুক্টোজ বানাইতে পারবো, ফ্রুক্টোজ থেকেও চাইলে আমি গ্লুকোজ বানাইতে পারবো। তো এইখানে জাস্ট আইসোমারেস এনজাইম ব্যবহার করতে হবে, আইসোমার তৈরি, আইসোমার মানে সমাণু। তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ একটা একটা রূপান্তর যদি করি, এখানে জাস্ট আমার আইসোমারেস এনজাইম ব্যবহার করলে আমার চলতেছে। কোন এনজাইম? আইসোমারেস এনজাইম। ঠিক আছে, আরেকটা আছে ইপিমার, একটা আছে আইসোমার, একটা আছে ইপিমার, একই জিনিস, অলমোস্ট একই জিনিস। আইসোমার আর ইপিমার কোয়াইট সেম, একটু পার্থক্য আছে, দরকার নাই। আইসোমার আর ইপিমার যেটা আমরা পরে পাবো, সামনে পাবো, এই জন্য একটু আগে থেকে বলে রাখলাম। তাহলে এই যে কয়েকটা জিনিস আমি আগে থেকে লিখে রাখলাম, এই কনসেপ্ট গুলো আমাদের আগে থেকে ক্লিয়ার থাকতে হবে। তো এগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা আস্তে ধীরে কোথায় আগাইতে পারি? পুরো চক্রের মধ্যে আগাইতে পারি। সমস্যা হচ্ছে চক্রটা এক পৃষ্ঠার মধ্যে আটবে না, এটা হচ্ছে মেন সমস্যা। এখান থেকে আমরা শুরু করি। দেখো, প্রথম ধাপ কার্বন যোগ। সবার প্রথমে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা দিয়ে আমি শুরু করব, যার নাম হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা দিয়ে আমি পুরো কাহিনীটা শুরু করব, যার নাম হচ্ছে রাইবুলোজ। 1,5 বিসফসফেট আর ডাইফসফেট একই কথা। রাইবোলোজ 1,5 বিসফসফেট, রাইবোলোজ 1,5 ডাইফসফেট ইজ সেম। বিস আর ডাই সেম, বিস ডাই সেম, ডি মানে বাদ, বিস ডাই বাই সেম, বিস ডাই বাই সেম। কার্বন ডাই অক্সাইড, কার্বন বিস অক্সাইড, কার্বন বাই অক্সাইড একই জিনিস, বাই বিস ডাই একই জিনিস। তাহলে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা, সে কেমন দেখতে, তার নাম হচ্ছে রাইবুলোজ। রাইবোস আর রাইবুলোস, রাইবোস হচ্ছে অ্যালডোজ শর্করা, রাইবুলোস হচ্ছে কিটোন শর্করা। তার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা। তো সেটাকে আমি কেমনে দেখাইতে পারি, দেখো তোমাদের কাছে একটু বোঝানোর জন্য আর কি এটা করা। 1 2 3 4 5, এই হচ্ছে 5টা কার্বন, এই হচ্ছে 5টা কার্বন। এই 5টা কার্বনের মধ্যে একটা কিটোন আছে যেটা রাইবুলোস, এবং এই 5 কার্বনের মধ্যে 1 নাম্বার কার্বন এটা, আর এটা 5 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনে কি আছে? ফসফেট আছে। 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনে কি আছে? ফসফেট আছে। 1 আর 5 নাম্বার কার্বনে কি আছে? ফসফেট আছে। এই জন্য এটাকে রাইবুলোজ, পুরো যৌগের নাম হচ্ছে রাইবুলোজ 1,5 ডাইফসফেট বা বিসফসফেট বলে, বুঝছি? তো এটাকে আমি সুন্দর করে আরো এইভাবে লিখতে পারি চাইলে, 1 2 3 4
5 উইথ ফসফেট রাইবোলোজ 1,5 বিসফসফেট। জাস্ট আমি কয়েকটা টাইপ দেখাই দিলাম যেভাবে আমি এটাকে লিখতে পারি। ফাইন, রাইবোলোজ 1,5 বিসফসফেট আমি পাইলাম। ওকে, তো এই রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটা 5টা কার্বন, আগে দেখছি এটা 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ, 1 2 3 4 5, যার 1 নম্বর 5 নম্বর কার্বনে ফসফেট যুক্ত আছে। এর সাথে আমি এই বিক্রিয়াটার সামনে এর সাথে আমি কি যুক্ত করব? এর সাথে আমি যুক্ত করব হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এর সাথে আমি কি যুক্ত করব? কার্বন ডাই অক্সাইড CO2। কি যুক্ত করব? কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে ছিল 5টা কার্বন, সাথে যুক্ত করলাম আমি একটা কার্বন ডাই অক্সাইড। তাহলে এখন কয়টা কার্বন হয়ে গেল বলো ভাইয়া? কার্বন এখন কয়টা হইলো? 6টা। 1 2 3 4 5 6। কার্বন কয়টা হলো? 6টা। তো কার্বন ডাই অক্সাইড অ্যাড হওয়ার কারণে কার্বনের সংখ্যা এখন হয়ে গেল হচ্ছে 6টা। তাহলে এই 6 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হলো। এই 6 কার্বন বিশিষ্ট যৌগ, এখানে যে আমি কার্বনকে যুক্ত করতেছি, এই কার্বনকে যুক্ত করার জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম ব্যবহার করতে হবে। 3PGA মানে কি একটু বলবেন? 3PGA মানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড সংক্ষেপে বলে। তাহলে এই যে আমি 5 মানে যুক্ত করলাম, কার্বন ডাই অক্সাইড যে যুক্ত করলাম, এই কার্বন ডাই অক্সাইড কিন্তু একা একা যুক্ত হবে না। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত করতে গেলে একটা এনজাইমকে ব্যবহার করতে হবে, যে এনজাইমটাকে বলা হয় এই উদ্ভিদকুল বা জীবকুলের মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত এনজাইম। যে এনজাইমটা না থাকলে হয়তো আমরা বাঁচতে পারতাম না, যে এনজাইমটা না থাকলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যেত, আলোক নির্ভর পর্যায়ে কোনো হেল্প করতে পারতো না, সেই এনজাইমটার নাম ইজ নান আদার দেন রুবিস্কো। কি এনজাইম? রুবিস্কো এনজাইম। কি এনজাইম? রুবিস্কো এনজাইম। এই মহাশয়ের নামটা মনে রাখবা, রুবিস্কো। ভালো করে মনে রাখবে এনজাইমের নাম কি? নাম রুবিস্কো এনজাইম। কি নাম? রুবিস্কো এনজাইম। রুবিস্কো। এই রুবিস্কো এনজাইমই কার্বনকে যুক্ত করে। রুবিস্কো এনজাইম না থাকলে কার্বন ডাই অক্সাইড জিন্দেগিতে যুক্ত হইতে পারতো না। রুবিস্কো এনজাইম না থাকলে কার্বন ডাই অক্সাইড জিন্দেগিতে কি হইতে পারতো না? যুক্ত হইতে পারতো না। এই জন্য রুবিস্কো এনজাইমটা উদ্ভিদকুল বা জীবকুল বলবো সব থেকে বহুল ব্যবহৃত একটা এনজাইম। তাহলে কার্বন ছিল 5টা, 5 সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত করার কারণে কার্বন হয়ে গেল 6টা। এবং এটা হচ্ছে একটা কিটো অ্যাসিড, এটার নাম হচ্ছে কি একটা কিটো অ্যাসিড। সে হচ্ছে একটা কিটো অ্যাসিড। তো এই কিটো অ্যাসিডের নামটা খুব কঠিন, 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনোটল 1,5 বিসফসফেট বলা হয় এটাকে। ঠিক আছে, 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনোটল 1,5 বিসফসফেট। এটা খুবই কঠিন একটা নাম এই কিটো অ্যাসিডের। তো আমরা এত কিছু দরকার নেই, আমরা জাস্ট কিটো অ্যাসিড নামটা মনে রাখি, কিটো অ্যাসিড। তাহলে 6 কার্বন বিশিষ্ট 1 2 3 4 5 6 কিটো অ্যাসিড তৈরি করলো। কি তৈরি করলো? কিটো অ্যাসিড। এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড। তাহলে আমরা এখানে জাস্ট এইটুকু লিখি, অস্থায়ী কিটো অ্যাসিড। এখানে লিখবো আমরা অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী কিটো অ্যাসিড। কয় কার্বন? 6 কার্বন। স্টিল কার্বনের নাম্বার হচ্ছে 6, আগে কার্বনের নাম্বার ছিল 5 থেকে 6 কার্বন হয়েছে। আসো, আরশিনগর বহুত দূরে, আচ্ছা তোমাদের জন্য, তোমাদের অনেকে তো জানতে চাও, আমি একটু লিখে দিই। এই কিটো অ্যাসিডের নামটা হচ্ছে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনো। 3 কিটো অ্যারাবিনোস 3 কিটো অ্যারাবিনোস 1,5 বিসফসফেট। এটা হচ্ছে এই কিটো অ্যাসিডটার নাম। যার দরকার সে লিখে নাও, 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনোস 1,5 বিসফসফেট। যার দরকার সে লিখে নাও, সবার জন্য এটা লাগবে না। পরীক্ষায় এটা আঁকাইতে হবে, আমি ওখানে ভেঙে দেখাচ্ছি। পরীক্ষা তুমি এটা আঁকাবা, এখানে যেটা হচ্ছে এটা পরীক্ষা আঁকাবা। আর এটা আমি জাস্ট তোমাদেরকে ভেঙে দেখাই দিচ্ছি। এই কিটো অ্যাসিডটার নাম, এই যে কিটো অ্যাসিড লিখলাম না, ওই যে কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড, তার নাম হচ্ছে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনোস 1,5 বিসফসফেট। ওকে, কিটো অ্যারাবিনোটল। আসো, তাহলে এই যে অস্থায়ী কিটো অ্যাসিড, এই অস্থায়ী কিটো অ্যাসিডের সাথে
সেকেন্ড যে রিঅ্যাকশন, কিন্তু প্রথম রিঅ্যাকশন ছিল, সেকেন্ড রিঅ্যাকশনে অস্থায়ী কিটো অ্যাসিডের সেকেন্ড রিঅ্যাকশনে এর সাথে পানি যুক্ত হবে বাইরে থেকে। কি যুক্ত হবে? পানি, H2O। এই বিক্রিয়ার মধ্যে কে যুক্ত হবে? পানি যুক্ত হবে। তো পানি যুক্ত হওয়ার ফলে বিক্রিয়াটা এখন পানির মাধ্যমে কি হবে? স্প্লিট হয়ে যাবে। পানির মাধ্যমে স্প্লিট হয়ে যাবে। কার্বন তো ছিল 6টা থেকে 3 কার্বন মিশ্র যৌগ তৈরি করবে। কয় কার্বন মিশ্র যৌগ তৈরি করবে? 3 কার্বন মিশ্র যৌগ তৈরি করবে। আমি এইখানে একটু ভেঙে দেখাই ব্যাপারটাকে। এইখানে এখন তুমি কি যুক্ত করলা? পানি যুক্ত করলা। কি করলা? পানি যুক্ত করলা। তাহলে কিটো অ্যাসিডের সাথে তুমি জাস্ট পানি যুক্ত করলা, কিটো অ্যাসিডের সাথে তুমি পানি যুক্ত করলা। তাহলে 6টা কার্বন এখন ভেঙে যাবে, ভেঙে 3 কার্বন বিশিষ্ট হয়ে যাবে। 1 2 3 কার্বন বিশিষ্ট হয়ে যাবে। পানির মাধ্যমে ভাঙন এবং এর ফলে 3 কার্বন বিশিষ্ট হয়ে যাবে। কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট হয়ে যাবে। এবং 3 কার্বন বিশিষ্ট হয়ে আগে ছিল সে একটা অ্যাসিড, এবং সে এখন স্টিল কি থাকবে? স্টিল সে অ্যাসিডই থাকবে, যে অ্যাসিডের নাম হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাই হচ্ছে সেই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। অর্থাৎ এর 3 নাম্বার কার্বন একটা ফসফেট আছে, এটার নামই হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এটাকে আমি পাবো এখানে। তাহলে এখানে আমি কি পাচ্ছি? 3PGA বা 3 ফসফো, অনেকে জিজ্ঞেস করলো 3PGA কি? এটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। আচ্ছা, তাহলে কার্বনের সংখ্যা এখন 3টা, কমে গেল 3 কার্বন। একটা জিনিস খেয়াল করো, আগে ছিল কার্বন 6টা, এখন কার্বন হচ্ছে 3টা। তাহলে বলতো একটা অস্থায়ী কিটো অ্যাসিড ভাঙনের ফলে কয়টা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে বলতো? একটা কিটো অ্যাসিড ভাঙনের ফলে কয়টা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে? কারণ কিটো অ্যাসিডের কার্বন ছিল 6টা, এখন কার্বন হচ্ছে 3টা, মাঝখান থেকে স্প্লিট হয়ে গেছে। তাহলে স্প্লিট মানে ভেঙে গেছে। তাহলে এখানে 6 কার্বন 3 কার্বন ব্যালেন্স করার জন্য 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হইতে হবে কয়টা? 2টা। তাহলে এক অণু কিটো অ্যাসিড ভেঙে যাওয়ার ফলে দুই অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়। বুঝলাম? কঠিন লাগতেছে? একটু কঠিন ভাই, কঠিন লাগতেছে বললে কি হবে? আসলে জিনিসটা একটু কঠিন, ঠিক আছে, একটু কঠিন। 2টা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে আরো একটা জিনিস তোমরা জানি নাও, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা 6 বার হবে। এই ব্যাপারটা এখন কয়বার হবে? 6 বার হবে, 6 টাইমস। এই পুরো জিনিসটা 6 বার হবে। কয়বার হবে? 6 বার হবে পুরো জিনিসটা, 6 টাইমস। 6 বার হবে, এবং 6 বার হওয়ার ফলে টোটাল 12 অণু তৈরি হবে। 12 অণু 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। ব্যাপারটা বুঝছো? মানে এই এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য আমাদের তো মেন কাজ হচ্ছে গ্লুকোজ তৈরি করা। এক অণু গ্লুকোজ তৈরি করার জার্নিতে এই যে এখন যতটুকু করলাম, 6 বার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, মানে 6 বার কার্বন ডাই অক্সাইড ব্যবহার হবে, 6 বার কার্বন ডাই অক্সাইড ব্যবহার হবে, 6 বার কিটো অ্যাসিড তৈরি হবে, 6 বার কিটো অ্যাসিড ভাঙবে, এবং এর ফলে 3-ফসফোগ্লিসারিক টোটাল আমি 12 অণু পাবো। মানে আমি বিক্রিয়াতে একটা দেখাচ্ছি, জেনে রাখো এটা টোটাল 6 বার হবে। এই ঘটনাটা টোটাল 6 বার হবে। গেল। এবার কি হবে? কার্বন যোগ অধ্যায় কিন্তু শেষ। দেখো 4টা ধাপ ছিল: কার্বন যোগ, ফসফেট যোগ, হাইড্রোজেন যোগ, রাইবোজ বিসফসফেট পুনরুৎপাদন। তাহলে কার্বন যোগ হয়ে গেছে, এবং পরবর্তী ধাপে আমরা যাচ্ছি। পরবর্তী ধাপ হচ্ছে কি? কার্বন যোগের পরবর্তী ধাপ কি ছিল ডিয়ার স্টুডেন্টস? কার্বন যোগের পরবর্তী ধাপ কি ছিল? কার্বন যোগের পরবর্তী ধাপ ছিল ফসফেট যোগ। তাহলে এখন আমরা ফসফেট যোগের দিকে আগাচ্ছি। ভাই এটাকে পরীক্ষায় এভাবে আঁকতে হতে হবে চক্রটা। হ্যাঁ, আমি ডান দিকে যেটা আঁকাচ্ছি ওটা পরীক্ষায় আঁকতে হবে। তাহলে এখন আমরা ফসফেট যোগের দিকে যাচ্ছি। পরীক্ষায় এই ডান দিকের টাকাবা, এইখানে যেটা আমি আঁকাচ্ছি এটা পরীক্ষায় আঁকাবা। তাহলে এখন আমরা ফসফেট যুক্ত করতে যাচ্ছি। তাহলে ফসফেট যোগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেখানে 12টা আছে, এর সাথে 12টা এটিপি আমাকে ব্যবহার করতে হবে। এখন ফসফেট কার কাছ থেকে আসে? এটিপি থেকে আসে। তাহলে এখন আমরা এটিপির কাহিনী করতে হবে। এখন এই ধাপে এসে আমি কি করব? এই ধাপে এসে আমি একটা এটিপি কে ভাঙবো, একটা এটিপি ভেঙে আমি এডিপি তৈরি করব। কি করব? এডিপি তৈরি করব। তাহলে এখান থেকে কে মুক্ত হচ্ছে? বলো কে মুক্ত হচ্ছে? ফসফেট মুক্ত হচ্ছে, রাইট? একটু আগে দেখা আসছি
একটু আগে দেখা আসছি, এখান থেকে কি মুক্ত হচ্ছে ফসফেট। একটু একটু ওয়েব অ্যাপের স্টুডেন্ট একটু রেসপন্স করো, তাই না আমি বুঝবো না। তাহলে এই ফসফেটটা কি করবে জানেন এখন? এই ফসফেটটা কোনো কথারই বার্তা নাই, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যাবে। কার সাথে যুক্ত হয়ে যাবে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে এটাকে সরাই দিই, লিখে দিই 1,3 বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড নাম ধারণ করবে সে। ঠিক আছে, তাহলে এটিপি ভাঙলো, এডিপি হইলো, একটা ফসফেট মুক্ত হইলো। সেই ফসফেটটা এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, তার 3 নম্বর কার্বনে ফসফেটটা ছিল, এখন 1 নম্বর কার্বনে যুক্ত হয়ে গেল। তাহলে 2টা ফসফেট চলে আসলো তার মধ্যে, এবং সে কিন্তু স্টিল অ্যাসিড আছে। ব্যাপারটা কি বুঝছো? আমি এখান থেকে আরেকটু ভেঙে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা ছিল, তার একদিকে একটা ফসফেট ছিল, রাইট? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের একদিকে একটা ফসফেট ছিল। তাহলে এই বিক্রিয়াটা এখন উপর দিকে তুলতেছি আমি। তাহলে খেয়াল করো, এর সাথে আমি একটা ফসফেট যুক্ত করব। ফসফেট যুক্ত করলে 1, 2, 3, আগের থেকে তো একটা ফসফেট ছিলই, এইখানে আমি আরেকটা ফসফেট যুক্ত করে দিলাম। এই হয়ে গেল 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই ধাপের পরে তৈরি হবে 1, 3, 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড হইলো। ঠিক আছে, ডান। এখন 1 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বনে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে এটা আছে অ্যাসিড হয়ে, আমাদের কি অ্যাসিড রাখলে চলবে? তোমাদের কি একটু এটা কি জানো যে এই জন্যই বলে যে ইয়া পড়তে, এই যে কোষ রসায়ন পড়তে। এখন কি বাবারা বুঝতেছো? গতকালকে যখন পরিপাক অধ্যায়ে ক্লাস করলা, কোষ রসায়ন কেমন, কোষ রসায়নের কেমন কি প্যারা খাইলা, এই চ্যাপ্টারে তুমি বুঝতে পারতো যদি কোষ রসায়নটা পড়তা। আমি যে বলি যে কোষ রসায়ন আগে পড়তে হয়, কেন পড়তে হয় তো বুঝতে পারছো, তাই না? এই জন্যই বলি। আঠারো হওয়ার কথা না, তোমার ক্যালকুলেশনে ভুল আছে, একটু আবার করো। এখন দেখো, এটা হচ্ছে অ্যাসিড। মনে রাখবা, শর্করা তৈরি করতে গেলে আমার মূল উদ্দেশ্য শর্করা তৈরি করা। কার্বনকে অলরেডি বীজাণু করা শুরু করে দিছি আমি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে শর্করা তৈরি করা। শর্করা তৈরি করতে গেলে অলওয়েজ মনে রাখবা, কার্বোহাইড্রেট হয় অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে, হয় অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে, হয় অ্যালডিহাইড হবে অথবা কি হবে, কিটোন হবে। শর্করা মানে অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যাসিড নয়। শর্করা কখনো অ্যাসিড হইতে পারে না। শর্করা মানে আইদার অ্যালডিহাইড অথবা কিটোন। যারা কোষ রসায়নের সম্পর্কে একটু ধারণা আছে তারা জানবা। যেমন গ্লুকোজকে বলা হয় অ্যালডোজ, কারণ গ্লুকোজ একটা অ্যালডিহাইড যৌগ। ফ্রুক্টোজকে বলা হয় কিটোজ, কারণ ফ্রুক্টোজ একটা কিটোন যৌগ। তাহলে মনটা কথা এটাই, শর্করা হইতে গেলে আইদার অ্যালডিহাইড হইতে হবে অথবা কিটোন হইতে হবে। এখানে আমার কি আছে? এখানে আছে আমার অ্যাসিড। এখন কেমিস্ট্রির আরেকটা বেসিক জায়গায় আমাদের যাইতে হবে। এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যাসিড। অ্যাসিড মানে কি? COOH। অ্যাসিড মানে COOH। যাদের একটু হলেও কেমিস্ট্রি সম্পর্কে ধারণা আছে, একটু যাদের কেমিস্ট্রি সম্পর্কে ধারণা আছে, তারা ভালো করে জানো যে কোথাও জায়মান অক্সিজেন যুক্ত করলে বিক্রিয়া উপর দিকে যায়। যেমন অ্যালকোহলের সাথে জায়মান অক্সিজেন যুক্ত করলে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডের সাথে জায়মান অক্সিজেন যুক্ত হলে কি কি হবে? ওয়েব অ্যাপের স্টুডেন্ট একটু রেসপন্স করতে, আমি বুঝতে পারবো না তোমরা বুঝতে পারতেছো কিনা বলো। তাহলে অ্যালডিহাইডের সাথে যদি আমি জায়মান অক্সিজেন যুক্ত করি, তাহলে সেটা কোথায় যাবে? অ্যাসিডের দিকে যাবে। ঠিক তার উল্টা যদি করি আমি, অ্যাসিডের সাথে যদি আমি জায়মান হাইড্রোজেন যুক্ত করি, বা অ্যাসিডকে যদি বিজারিত করি, সেটা অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইডকে যদি বিজারিত করি, সেটা কি হবে? অ্যাসিড হবে। সেটা কি হবে? অ্যালকোহল হবে। কি হবে? অ্যালকোহল হবে। তাহলে এখন আমার কাছে অলরেডি অ্যাসিড আছে, আমার মুখ্য উদ্দেশ্য কি বানানো? মুখ্য উদ্দেশ্য হচ্ছে অ্যালডিহাইড বানানো। তাহলে এখন আমার বিজারণ করতে হবে, মানে এখন আমার জায়মান হাইড্রোজেন যুক্ত করতে হবে। এই ধাপে এসে আমাকে কি করতে হবে? হাইড্রোজেন যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? হাইড্রোজেন যুক্ত করতে হবে। তো এই হাইড্রোজেন আমি কিভাবে যুক্ত করতে পারি যাতে করে এখানে একটা অ্যালডিহাইড তৈরি হয়? আর CHO তৈরি করার জন্য, অর্থাৎ একটা অ্যালডিহাইড তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? কে আছে আমার কাছে এখন? কে আছে যাকে আমি ব্যবহার করলে আমি অ্যালডিহাইড বানাতে পারবো? আমার কাছে অলরেডি একজন ব্যক্তি আছে যাকে আমি আগে থেকে নিয়ে আসছি,
একজন ব্যক্তি অলরেডি আছে, সে হচ্ছে NADPH+। একে যদি আমি যুক্ত করতে পারি তাহলে পুরো রিঅ্যাকশনটা বিজারণের দিকে আগাবে, পুরো রিঅ্যাকশনটা কার দিকে যাবে? বিজারণের দিকে আগাবে। তার মানে এখন একে ব্যবহার করার সময় চলে আসছে। তাহলে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যদি 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা আছে তার সাথে যদি আমি এখন NADH2 এর বিক্রিয়া করাইতে পারি, এই H+ আমি কিভাবে যুক্ত করতে পারবো? যুক্ত করতে পারবো NADPH+H+ ভাঙনের মাধ্যমে। এইটা ভাঙনের মাধ্যমেই NADP+, এটা ভাঙনের মাধ্যমেই এই রিঅ্যাকশন থেকে আমি একটা কি বের করতে পারবো? এই রিঅ্যাকশন থেকে আমি একটা অ্যালডিহাইড বের করতে পারবো। কি বের করতে পারবো? অ্যালডিহাইড বের করতে পারবো, ঠিক আছে? এবং সেই অ্যালডিহাইডের নাম হবে গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট। তার নাম হবে গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট। গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট। গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট। এটা কেন নাম একটু পরে বলতেছি। দেখো, আগে ছিল 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে আমি একটা জার্মান হাইড্রোজেন তো সরাই দিয়ে দিলাম এর কাছে, এ এখন বিজারিত হয়ে গেল, মানে এর থ্রুতে এ বিজারিত হইলো, মানে একে দিছি, তার মানে এ বিজারিত হয়ে এই জিনিসটাই পরিণত হইলো, এবং গ্লিসারঅ্যালডিহাইড হয়ে গেল। আগে ছিল অ্যাসিড, এখন হয়ে গেল অ্যালডিহাইড। অ্যাসিড থেকে অ্যালডিহাইড হয়ে গেল, এবং তার 3 নম্বর কার্বন একটা ফসফেট আছে। এবং খেয়াল করো, এটা কিন্তু 3 কার্বন বিশিষ্ট যৌগ ছিল, এবং 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। মনে রাখবা, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। কেন এটার নাম গ্লিসারঅ্যালডিহাইড সেটাও তোমাদেরকে দেখাই দিই, খেয়াল করো। 1 2 3 3 কার্বন বিশিষ্ট CH2OH CHOH CH2OH, এর নাম যে গ্লিসারল, এটা কি তোমরা জানো? এর নাম যে গ্লিসারল, এটাকে যে গ্লিসারিন বলে। গতকালকার ক্লাসে যারা ছিল পরিপাক অধ্যায়ে, তারা যদি এটা ভুলে যাও, এখান থেকে যায় থাপড়া পড়বো একটা ধরে। গতকালকার ক্লাসে পড়াইছি এটা আমি, এটার নাম যে গ্লিসারল, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? গ্লিসারল। এখন এটা একটা অ্যালকোহল, এটাকে আমি শর্করা বানাইতে চাই, তাহলে এটাকে আমি জাস্ট কি করতে হবে? অ্যালডিহাইড বানাইতে হবে, আর কিছু না। CHO দিয়ে দিলাম, তাহলে সে আর গ্লিসারল নাই, সে এখন কি হয়ে গেছে? গ্লিসারঅ্যালডিহাইড হয়ে গেছে। সে কিসে পরিণত হয়েছে? সে গ্লিসারঅ্যালডিহাইডে পরিণত হয়েছে। গ্লিসারঅ্যালডিহাইডে পরিণত হয়েছে। এইটার 1 নম্বর কার্বন, এইটার 2 নম্বর কার্বন, এইটার 3 নম্বর কার্বন। 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত করে দাও, তাহলে সেই হয়ে যাবে গ্লিসারল। ক্লিয়ার? আবার বলি, আগে ছিল 3 কার্বন বিশিষ্ট গ্লিসারিক অ্যাসিড, সেটার সাথে আমি এখন ডিহাইড্রোজেনেজ করছি, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত করে বিজারিত করছি। বিজারিত হওয়ার ফলে অ্যাসিড বিজারিত হইলে অ্যালডিহাইডে পরিণত হয়, এখানে অ্যালডিহাইড তৈরি হয়েছে, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এবং 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। তার 3 নম্বর কার্বনে আমি ফসফেট যুক্ত করছি, এই কারণে গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট। গ্লিসারঅ্যালডিহাইড 3-ফসফেট যা জিনিস, 1,3-বিস-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড একই জিনিস। যেই লাও সেই কদু, মুছে দিলাম, লাগবে না এটা। তাহলে আসল কথায় আসি, আসল কথা হচ্ছে এইখানে আমি এখন কি করব? এইখানে আমি একটা NADPH+ কে ভাঙবো, ভেঙে NADP+ তৈরি করব। এখানে যে এনজাইমটা লাগবে সেই এনজাইমটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম। কেন ডিহাইড্রোজিনেস এনজাইম? আমি বহুত আগে বলে আসছি, এই টাইপের বিক্রিয়ায় কোন এনজাইম ব্যবহার হয়? ডিহাইড্রোজিনেস এনজাইম ব্যবহার হয়, ঠিক আছে?
আগে আমি জানে আসছি এটা। আচ্ছা, এবং এর ফলে কি তৈরি হবে? এর ফলে তৈরি হবে আমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট। বাট এই জিনিসটাকে একটু বাঁকায় লিখতে হবে আমার, অনেকটা বাঁকায় লিখতে হবে, এর পেছনে কারণ আছে। তৈরি হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তৈরি হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট বা 3 ফসফোগ্লিসারলডিহাইড একই জিনিস। তৈরি হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট বা ইয়া। তো এখানে কোন এনজাইম ব্যবহার করলাম আমি? এখানে আমি ডিহাইড্রোজেনেস এনজাইম ব্যবহার করলাম। তাহলে এখানে হলো আমার ফসফেট যোগ, এখানে যুক্ত হলো আমার হাইড্রোজেন যোগ। বুঝছো? আমার ফসফেটের যোগ হলো, হাইড্রোজেনের যোগ হলো। এখন বলতে পারো ভাই আপনি এমনি বাঁকাইছেন কেন? এমনি বাঁকাই দিলেন কেন? বাঁকাই দেওয়ার পিছনে অনেক কারণ আছে, বাঁকানোর পিছনে কারণ আছে, একটু পরে বলবো আমি। মানে বাঁকানো বেশি হয়ে গেছে, এতটা না বাঁকাইলেও চলতো, একটু বাঁকানো লাগবে। এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমি বিক্রিয়াটাকে এই দিকে যাইতে পারি, আমি বিক্রিয়াটাকে এই দিকে নিতে পারি, এইদিকেও নিতে পারি, বাম দিকেও নিতে পারি, ডান দিকেও নিতে পারি। বাম দিকে নিলে চক্র কমপ্লিট হবে, ডান দিকে নিলে শর্করা তৈরি হবে। বাম দিকে যদি বিক্রিয়াটাকে নেই তাহলে চক্রটা কমপ্লিট হবে, বলতে এখান থেকে রাইবোলোজ 1 বিসফসফেট তৈরি হবে, আর ডান দিকে নিলে শর্করা তৈরি হবে। এখন তোমরা বলো কোন দিকে যাবো, বিক্রিয়াটাকে কোন দিকে যাবো বলো? এরকম যদি লুলা মার্কা ক্লাস হয়, এরকম লুলা মার্কা উপস্থিতি আর লুলা মার্কা যদি রেসপন্স হয়, তাহলে আমি আর ক্লাস করাবো না, ক্লাস করানো বাদ দিয়ে দিব, একটা রেকর্ড ক্লাস দেওয়া শুরু করে দিব। পরে তোমার গালে আগেবা গালায় বাজে শুক্রবার রেকর্ড ক্লাস দেয়, এর থেকে রেকর্ড ক্লাস নেওয়াই ভালো। কোনো রেসপন্স নাই, কোনো কিছু নাই, বুঝিও না তোমরা বুঝতেছো কিনা। তাহলে গ্লিসারলের 3 ফসফেট হয়ে গেল। এখন এইদিকে নিলে চক্র কমপ্লিট হবে, এইদিকে নিলে আমার এই শর্করা তৈরি হবে। ডান দিকে যাবো, আচ্ছা তোমরা যেহেতু বলছো ডান দিকে যাইতে, ডান দিকে যাই, তাহলে আমার কিন্তু চক্রটা কিন্তু আমরা নাই, চক্র থেকে কিন্তু বের হয়ে আসলাম, আমরা ডান দিকে যাবো। আচ্ছা, এই যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হয়েছে, এই গ্লিসারলডিহাইড 3 ফসফেট এখন পর্যন্ত তৈরি হয়েছে 12 অণু। কয় অণু? 12 অণু। কারণ আমরা আগে বলছি এই বিক্রিয়াটা 6 বার হবে, 6 বার হয়ে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে 12টা, এখানেও 12টা, এখানেও 12টা। কয়টা? 12টা। এই 12টার মধ্যে জাস্ট 2টা যাবে এদিকে শর্করা তৈরি করার জন্য। এই 12টার মধ্যে কয়টা? জাস্ট 2টা যাবে এইদিকে কি তৈরি করার জন্য? শর্করা তৈরি করার জন্য। মানে কেমনে শর্করা তৈরি হবে? দেখো, এর একটা সমাণু আছে, সমাণু মানে কি? আইসোমার। তাহলে এখানে একটা আমি আইসোমারেস এনজাইম ব্যবহার করতেছি, আইসোমারেস। এর একটা সমাণু আছে বা আইসোমার আছে, আইসোমারেস এনজাইম ব্যবহারের মাধ্যমে পাচ্ছি। সেই সমাণুটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিডন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। এটা হচ্ছে একটা তার সমাণু। এখন বলতে পারো ভাই এ আবার কেমনে আসলো? এর সমাণু কেমনে হয়? একটু আগে গ্লিসারলডিহাইড 3 ফসফেট তো বুঝছো, বা গ্লিসারলডিহাইড তো বুঝছো, ঠিক আছে? একটু আগে তো গ্লিসারলডিহাইডটার ব্যাপারটা তো তোমরা বুঝছো, তাই না? যেটা 3 মিশ্র শর্করা ছিল। আমি একটু আগে আরেকটা কথা বলছিলাম, শর্করা 2 টাইপের হয়। ওয়েব অ্যাপ থেকে একটু আনসার দিও। শর্করা 2 টাইপের হয়, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা কি? শর্করা মানে হয় অ্যালডিহাইড অথবা কি? কিটোন। তাহলে আমরা অ্যালডিহাইডটা দেখছি একটু আগে। লেখা এত বাঁকে কেন ওইদিকে, এত বাঁকে কেন? তো অলরেডি আমরা অ্যালডিহাইড দেখছি, এটা শুধু অ্যালডিহাইড থেকে কিটোনে শিফট করছে, যেভাবে কিনা আমরা গ্লুকোজ থেকে ফ্রুক্টোজে শিফট করতে পারি। গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইড শর্করা, ফ্রুক্টোজ হচ্ছে কিটোন শর্করা, মাঝখানে আইসোমার ব্যবহার করলে হচ্ছে। এটা হচ্ছে একটা কিটোন শর্করা। কেমনে? দেখো, অ্যাসিটোনের সংকেতটা আগে লিখি, CH3COCH3, এর নাম হচ্ছে অ্যাসিটোন, এর নাম অ্যাসিটোন। কিন্তু আমরা জানি 2টা হাইড্রোক্সি গ্রুপ লাগবে মাস্ট শর্করা বানাইতে গেলে। তাহলে আমি এখানে জাস্ট 2টা ওয়ে যুক্ত করে দিলাম। তাহলে দেখো, ডাইহাইড্রোক্সি, 2টা হাইড্রোক্সি, ডাইহাইড্রোক্সি 2টা হাইড্রোক্সি এবং যোগের নাম হচ্ছে অ্যাসিটোন। এখন যদি এখানে আমি একটা ফসফেট যুক্ত করে দিই, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। মোদ্দা কথা হচ্ছে ওইটা ছিল 3 মিশ্রটা শর্করা যেটাকে অ্যালডিহাইড দিয়ে তৈরি, এটা ওটা 3 মিশ্র শর্করা যেটা কিনা কিটোন দিয়ে তৈরি। একই কথা, একটা হচ্ছে অ্যালডিহাইড, হচ্ছে কিটোন, এই জন্য একেবারে আইসোমার, একেবারে সমান। বুঝছো ব্যাপারটা? এত কিছু লাগবে না, যেহেতু কোষ শ্বসন পাও নাই, মাথার উপর দিয়ে যাবে এগুলা। অ্যালডিহাইডের একটা জাত ভাই আছে যেটা হচ্ছে কিটোন,
ছেড়েও 3 কার্বন, ওটাও 3 কার্বন, যার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। ডাইহাইড্রোক্সি কারণ কি, এর দুই দিকে দুটো হাইড্রোক্সি ছিল আর 3 নাম্বার কার্বন একটা ফসফেট আছে, এজন্য তার নাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। দেখছো কোষোষণ না পড়লে কি হয়, বড় ভাইদের কথা শুনতে হয়। কোষোষণের ভিডিও আপলোড করি, তোমরা দেখোই না। ক্লিয়ার? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট বেশি কিন্তু ব্যবহার হয়, মাত্র 2 অণু। এখানে ছিল 12 অণু, এখান থেকে 2 অণু এদিকে গেল, জাস্ট 2 অণু এদিকে গেল। এখানে ছিল 12 অণু, এখান থেকে জাস্ট 2 অণু এদিকে গেছে। এখন কিচ্ছা ওইদিকে যাবে, এখন খেলা ওইদিকে যাবে, বুঝছো কিনা বলো? এখন খেলা একটু অন্যদিকে যাবে। কোন দিকে যাবে? এই জিনিসটাকে আমি এখন কপি করব পরের পেজে। গ্লিসারলডিহাইড 3 ফসফেট উইথ ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট উইথ ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট, এই দুটোকে এখন আমরা নিব। তাহলে এই জিনিসটাকে আমরা এখানে কপি করি, এই লাইনটাকে কপি করে ডান দিকে নিব। এই লাইনটাকে কপি করে ডান দিকে নিলাম। গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। কি রে ভাই এত বড় কেন? আচ্ছা আগে মার্চ করি। গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। আসো এখন দেখো, এরও 3টা কার্বন, এরও 3টা কার্বন, এরও কিন্তু এরও 3টা কার্বন। ওকে, যোগটা যদি আমি ভেঙে দেখাই, 1 2 3 উইথ ফসফেট। এখানে যদি ভেঙে দেখাই 1 2 3 উইথ ফসফেট। এই দুইটা কোনো কথা নেই, বার্তা নেই, এখন একসাথে হয়ে যাবে, একসাথে বার্তা হয়ে যাবে, একসাথে যুক্ত হয়ে যাবে, দুইজন একসাথে দুজন হয়ে যাবে। তাহলে কার্বন কয়টা হয়ে যাবে বলো? একসাথে দুজন যদি যুক্ত হয়ে যায় তাহলে কার্বনের সংখ্যা কয়টা হবে? 1 2 3 4 5 6টা। কয়টা হবে? 6টা। কয়টা হবে? 6টা। 1 2 3 4 5 6টা। 6টা ফসফেট এখানে একটা ছিল, এখানে একটা ছিল, একটা 1 নাম্বার কার্বনের কাছে চলে আসবে, আর একটা এই কার্বনের কাছে চলে আসবে, দুই দিকে চলে যাবে, দুই দিকে দুটো ফসফেট চলে যাবে। ঠিক আছে, এখন দেখো খেয়াল করে, এই যৌগের নাম এখন কি হবে? এই যৌগের নাম কি হবে? এই যৌগের নাম হবে ফ্রুক্টোজ। এই যৌগের নাম কি? ফ্রুক্টোজ। এখনই আমরা গ্লুকোজ পাবো না, আগে কিটোন ফ্রুক্টোজ পাবো। এই যৌগের নাম হবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট বা বিসফসফেট। 1,6 কারণ কি? একটা ফসফেট 1 নাম্বার কার্বনে, আরেকটা ফসফেট 6 নাম্বার কার্বনে। ফ্রুক্টোজ একটা কিটোন শর্করা, ফ্রুক্টোজ একটা কিটোন শর্করা, যার 1 নাম্বার কার্বন আর 6 নাম্বার কার্বনে কি আছে? দুটো ফসফেট আছে, ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট বা ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট। ওকে, এখন খুবই সহজ, আমার কাছে যেহেতু কোনো এটিপি নাই, আমার কাছে কোনো এটিপি নাই, এই জন্য এইখান থেকে ফসফেটেস এনজাইম ব্যবহার করে, ফসফেটেস এনজাইম ব্যবহার করে একটা ফসফেটকে আমি বাদ দিয়ে দিব, একটা ফসফেটকে আমি কি করে দিব? বাদ দিয়ে দিব, ফসফেটেস নামক এনজাইম ব্যবহার করে। ফসফেটেস, 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 এর নাম মনে রাখলেও চলবে, এনজাইমের নাম মনে রাখলেও চলবে। একটা ফসফেট বাদ দিয়ে দিব, তাহলে ফ্রুক্টোজ থেকে যদি একটা ফসফেট বাদ চলে যায় তো সেটার নাম কি হবে? ফ্রুক্টোজ। 1 নম্বর কার্বন থেকে ফসফেটটা সবসময় বের হয়, ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, কারণ ফ্রুক্টোজ থেকে একটা ফসফেট আমি বাদ দিয়ে দিছি, ফ্রুক্টোজ থেকে একটা ফসফেট বাদ দিয়ে দিছি, এটা হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। ওকে, এখানে কিন্তু ফ্রুক্টোজ 6 বাইফসফেট বলা হবে, কারণ ফসফেট তখন একটা। 1,6 বাইফসফেট কেন বলছি? কারণ ফসফেট দুই দিকে দূরে ছিল, এজন্য বাই বা ডাই। এখানে তো ফসফেট একটা, এজন্য বাই ডাই কিছু লেখার দরকার নেই, এটা ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট। ওকে, ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার আমার কি করতে হবে? আরেকটা এনজাইম ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে আইসোমারেস। আইসোমারেস,
তাহলে আইসোমারাস এনজাইম যদি ব্যবহার করি, আইসোমার যদি আমি তৈরি করি, তাহলে এখন বলো তো কি উৎপন্ন হবে? ফ্রুক্টোজের আইসোমার কে? ফ্রুক্টোজের সমাণু কে? ফ্রুক্টোজের আইসোমার কে বা ফ্রুক্টোজের সমাণু কে? কেসে হু ইজ হি? গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। ওকে, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফসফেটটা 1 নম্বর কার্বনে চলে যাবে, তৈরি হবে গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেট। গ্লুকোজ 1 ফসফেটটা এখন দুই রকমের রিঅ্যাকশন দিবে। গ্লুকোজ 1 ফসফেটটা এখন দুই রকমের কাজ করতে পারে। এক, তাকে যদি স্টার্চে পরিণত হয়, তাহলে সে এডিপি গ্লুকোজে পরিণত হবে। এডিপি গ্লুকোজ, এটা গ্লুকোজের অবস্থা, সে পরবর্তীতে স্টার্চে পরিণত হবে, অর্থাৎ অনেকগুলা গ্লুকোজ একসাথে যুক্ত হবে। আর তার যদি চিনি বানাইতে হয়, তাহলে সে হবে ইউডিপি গ্লুকোজ। ইউডিপি গ্লুকোজ সে পরবর্তীতে সুক্রোজ বা চিনিতে পরিণত হবে। মনে রাখবা, উদ্ভিদ দেহের মধ্যে কিন্তু শর্করাটা সুক্রোজ বা চিনি আকারে পরিবাহিত হয়, এবং এই কাজটা করতে গেলে ফসফেটটাকে বাদ দিতে হবে। এই কাজটা করতে গেলে কি করতে হবে? ফসফেটটাকে বাদ দিতে হবে। ফসফেটটা আমি কেমনে বাদ দেবো? ফসফেটাস এনজাইমের মাধ্যমে বাদ দিয়ে দিব। কোন এনজাইমের মাধ্যমে? ফসফেটাস এনজাইমের মাধ্যমে। ফসফেটাস এনজাইম ব্যবহার করলে ওই ফসফেট কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুই ধরনের গ্লুকোজ তৈরি হবে, একটা হচ্ছে এডিপি গ্লুকোজ, এটা ইউডিপি গ্লুকোজ। এডিপি গ্লুকোজে তুমি স্টার্চ পাবে, ইউডিপি গ্লুকোজে তুমি সুক্রোজ পাবে। এত কিছু যে মনে নাও রাখতে পারো, জাস্ট কি করবা, এখানে লিখবা ফসফেটাস একই জিনিস, এটিকে একই জিনিস। ফসফেটাস লিখে এখানে সুন্দর করে লিখে দিবা গ্লুকোজ। এত কিছু যদি তুমি মনে রাখতে না পারো, এই কাজ করে দিবা, শেষ, খতম। ইউডিপি না এডিপি, এত কিছু তোমার দরকার নাই। এটা হচ্ছে অন্য সিনারিও, এটা হচ্ছে পার্শ্ববর্তী সিনারিও, তুমি চাইলে করতে পারো, নাও করতে পারো, তুমি ডাইরেক্ট এইটুকু রাখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমার গ্লুকোজ হয়ে গেল, পাইছি গ্লুকোজ কি পাইছি স্টুডেন্টস? গ্লুকোজ কি পাইছি? পুরো চক্রের থ্রুতে আমি গ্লুকোজ পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে, গ্লুকোজ তো পাইলাম, চক্রের নাম তো হচ্ছে C3 চক্র। চক্র কই গেল? চক্র তো নাই। চক্র মানে কি? যে জিনিসটা নিয়ে শুরু করছে সেটা ঘুরে আসবে। কি দিয়ে শুরু করছিলাম একটু কমেন্টে বলো তো বাবারা। আমি কি দিয়ে শুরু করছিলাম? কাকে দিয়ে আমি শুরু করছিলাম? আমি শুরু করছিলাম রাইবুলোজ 1,5 বিসফসফেট। রাইবুলোজ 1,5 বিসফসফেট, এটা দিয়ে আমি শুরু করছিলাম, তাই না? ওকে, তাহলে ওইটাকে এখন আমার পুনরুৎপাদন করতে হবে। আচ্ছা, একজন প্রশ্ন করছো ইউডিপি কি? ইউডিপি মানে ইউরিডিন ডাইফসফেট, ওটা দরকার নাই আমাদের এখন। ইউরিডিন ডাইফসফেট এখানে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফসফেটটাকে বাদ দিয়ে দিছি তো, ওইটা আর কি, এই ফসফেটটার কথা উল্লেখ করছি। ইউরিডিন ডাইফসফেট, এগুলো দরকার নাই আমাদের। ঠিক আছে, রাইবুলোজ 1,5 বিসফসফেট কেন পুনরুৎপাদন করতে হবে? খেয়াল করো, আমার টোটাল শুরুতে 4টা ধাপ ছিল। এর মধ্যে প্রথম ধাপের নাম ছিল কার্বন যোগ, কার্বক্সিলেশন আমরা করছি রুবিস্কোর মাধ্যমে। 2 নম্বর ধাপ ছিল ফসফেট যোগ, সেটাও আমরা করছি এটিপি কে খরচ করার মাধ্যমে। 3 নম্বর ছিল হাইড্রোজেন যোগ, সেটাও আমরা করছি NADP H+ কে খরচ করার মাধ্যমে। রাইবুলোজ 1,5 বিসফসফেট কে তো পুনরুদ্ধার করতে হবে, তাই না? তো একবার শর্করা তৈরি হয়ে তুমি ভস্কায় যাবা, তাই না? একটা কথা বলছিলাম, 12 অণু তৈরি হয়েছিল গ্লিসারল 3 ফসফেট, 12 অণু, এর মধ্যে মাত্র 2 অণুকে আমি ওইদিকে পাঠাইছি, এবং সে পরে ওইদিকে বিক্রিয়া কন্টিনিউ করছে, একে এবং একে নিয়ে দুইজন নিয়ে বিক্রিয়া ওইদিকে কন্টিনিউ করছে। বাট সে তো এখনো বেঁচে আছে, তাই না? তাকে তো আমি নিব, তাহলে এখন বিক্রিয়াটা আমি এইদিকে একটু কন্টিনিউ করি, এইদিকে একটু বিক্রিয়াটাকে আমাকে সামনে আগাইতে হবে। কিভাবে আগাইতে হবে দেখো, এই দুটো একসাথে যুক্ত হয়ে কি তৈরি করছিল? এই দুটো একসাথে যুক্ত হয়ে প্রথমে তৈরি করছিল ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তৈরি করছিল, এই যে এটা ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট। তারপরে হচ্ছিল ফ্রুক্টোজ 6 ফসফেট। পরের ধাপে কি হয়েছিল? ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ
ফ্রুক্টোজ 6 ফসফেট, মনে আছে তো না? এটা একটু আগে করছি আমরা। এই দুটো বিক্রিয়া করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করছিল আর ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করছিল, রাইট? একে এখন আমার ব্যবহার করতে হবে। তার মানে এর মধ্যে কিছু আসছিল শর্করা তৈরি করার জন্য, এবার এর মধ্যে আবার কেউ আবার এই চক্রটাকে চালানোর জন্য চলে যাবে। কেমনে যাবে খেয়াল করো, গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লিসারলডিহাইড 3 ফসফেট সে আবার আগাবে, তার সাথে এখান থেকে তৈরি হওয়া ফ্রুক্টোজ 6 ফসফেট আগাবে, একসাথে যুক্ত হবে। যুক্ত হয়ে দেখো ফ্রুক্টোজের কার্বন 6টা, গ্লিসারলডিহাইড 3 ফসফেটের কার্বন 3টা, 3 6 9টা, 3 6 9টা, 3 6 কয়টা? 9টা। একজন বলছে ভাইয়া জায়গাটা আবার একটু, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো, বলো 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 কোন জায়গাটা ভাইয়া? এই জায়গাটা আবার ভাই 11 অধ্যায়ের ক্লাস করবে এই হাবিবুর রহমান, এই হাবিবুর রহমান, এই কিসের মধ্যে কি? দেখো গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডাইহাইড্রোসাইড 3 ফসফেট ছিল, ওটাকে ওইদিকে আমি বিক্রিয়া দেখাইছি, একসাথে যুক্ত ফ্রুক্টোজ 1,6 ফসফেট তৈরি করছে, সেখান থেকে আবার ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়েছে একটা ফসফেট বের হয়ে যাওয়ার মাধ্যমে। এই সেই 6 কার্বন বিশিষ্ট ফ্রুক্টোজ 6 ফসফেট, এটাকে আমি একটু আবার এখানে লিখলাম, কেমন লিখলাম আমার লাগবে। আর এটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3 ফসফেটের কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। 3 6 কত? 9। 3 6 কত? 9। এই 3 6 9 বিশিষ্ট এখন এইখানে বিক্রিয়াটা কন্টিনিউ করাবে। প্রথমে এটা একসাথে হবে, একসাথে হয়ে 4 কার্বন বিশিষ্ট ইরাইথ্রোস 4 ফসফেট তৈরি করবে। 4 কার্বন বিশিষ্ট ইরাইথ্রোস 4 ফসফেট তৈরি করবে। ইরাইথ্রোস 4 ফসফেটের নামটাও তোমরা বুঝতে পারতা যদি তোমরা কোষ রসায়ন পড়তা। কোষ রসায়ন পড়লে এটাও বুঝতা, কারণ এটা ছিল 4 কার্বন বিশিষ্ট শর্করা। তাহলে 4টা কার্বন গেল, আমাদের ছিল 9টা, আরো তো 5টা কার্বন আছে, আরো 5 কার্বন বিশিষ্ট, আরো 5 কার্বন বিশিষ্ট জাইলুলোজ 5 ফসফেট তৈরি করবে। কি তৈরি করবে? জাইলুলোজ 5 ফসফেট। জাইলুলোজ এটা তোমরা বুঝতে পারতো যদি কোষ রসায়ন পড়তা, যে 5 কার্বন বিশিষ্ট একটা শর্করার নাম হচ্ছে জাইলুলোজ। জাইলুলোজ, জাইলুলোজ 5 ফসফেট। তার মানে মোদ্দা কথা হচ্ছে কি? মোদ্দা কথা হচ্ছে এখানে 3টা, এখানে 6টা, মিলে 9টা। 9টা ভেঙে ভেঙে দুইবারে দুটো যৌগ তৈরি করলো। এর কাছে গেল 4টা, এর কাছে গেল 5টা, এর কাছে গেল 4টা কার্বন, আর এর কাছে গেল 5টা কার্বন। এই 4 5 9, এই 4 5 9, এই 3 6 9। এইভাবে ভাঙলো বিক্রিয়াটা, বিক্রিয়াটা এইভাবে ভাঙলো। এখন জাইলুলোজ 5 ফসফেট এটা 5 কার্বন বিশিষ্ট, রাইবোজও 5 কার্বন বিশিষ্ট, তো এখান থেকে তৈরি হবে রাইবুলোজ 5 ফসফেট। এখান থেকে তৈরি হবে রাইবুলোজ, এখান থেকে তৈরি হবে রাইবুলোজ 5 ফসফেট, রাইবুলোজ, রাইবুলোজ 5 ফসফেট, রাইবুলোজ 5 ফসফেট। তো এখানেও একটা এনজাইম লাগবে, যে এনজাইমটা আমরা নরমালি এপিমারেজ বলতেছি, এটা আইসোমার বা এপিমার দুটোই বলতে পারি। এখানে আমরা এপিমারেজ এনজাইম ব্যবহার করলাম। এপিমারেজ, এপিমার আর আইসোমার মোটামুটি কাছাকাছি জিনিস। এবার রাইবুলোজ 5 ফসফেট থেকে আমি রাইবুলোজ 1,5 বিসফসফেট ইজিলি তৈরি করতে পারি। জাস্ট কি করতে হবে? একটা এডিপির সাথে একটা এটিপি ভাঙতে হবে, একটা এটিপি ভাঙতে হবে। একটা এটিপি যদি এখন আমি ভাঙতে পারি, একটা এটিপি যদি এখন আমরা ভাঙতে পারি, একটা এটিপি যদি আমি একটা ভাঙতে পারি, তাহলে একটা এডিপি হবে। আর যে ফসফেটটা মুক্ত হবে সেই ফসফেট রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি করবে। যে ফসফেটটা বিযুক্ত হবে, অর্থাৎ এখানে আমি একটা এটিপি ভাঙলাম, এটিপি ভাঙার ফলে এডিপি হলো, একটা ফসফেট আসলো, এই ফসফেট রাইবোলোজ 5 ফসফেটের সাথে যুক্ত হলো, রাইবোলোজ 5 ফসফেটের সাথে আরো একটা ফসফেট যুক্ত হয়ে রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি করলো, চক্রটাকে চালাই দিল। তাহলে এইটাই হচ্ছে মূলত C3 চক্র, এটাই C3 চক্র। এই চক্রের মাঝখান দিয়ে ওই পারে যায় আমি এইখান থেকে কি পাইছিলাম, এইখান থেকে যায় আমি ওই পারে, এই যে এই পর্যন্ত আমি ইউজ করছি, গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ পাই গেছি আমরা এখানে অল্প কিছু, বাট এই পুরো চক্রটা এইভাবে চলমান থাকবে। তাহলে এই আমার রাইবোলোজ আর আরইউবিপি পুনরুদ্ধার। তাহলে তাহলে এখানে আমরা কি করলাম? কার্বক্সিলেশন বা কার্বন যোগ করলাম, এখানে আমরা ফসফেট যোগ করলাম বা ফসফোরাইলেশন করলাম, এখানে আমরা ডিহাইড্রোজেনেশন করলাম বা হাইড্রোজেন যোগ করলাম, এবং এর মাধ্যমে আমরা আবার পুনরায় আরইউবিপি পুনরুদ্ধার করলাম। শেষ। এখানে কাইনেস এনজাইম লাগবে, হ্যাঁ কাইনেস এনজাইম লাগবে, লিখে রাখতে পারো। এই যে এনজাইম লাগবে তার নাম হচ্ছে কাইনেস।
খাতাম। নাও, 1 ঘন্টা হয়ে গেছে, বাপরে বাপ। এই হচ্ছে পুরো পদ্ধতি। এখন তোমার যদি C3 চক্র আসে পরীক্ষায়, তাহলে শুধু এইটুকু আঁকাবা। এখন দেখো, পরীক্ষা আসলে শুধু এইটুকু আঁকাবা বাবারা, পরীক্ষা আসলে শুধু এইটুকু আঁকাবা, পুরো নাম্বার পাবা। পরীক্ষায় আসলে শুধু এইটুকু আঁকাবা, পুরো নাম্বার পাবা, তোমার নাম্বার কেউ কাটবে না পরীক্ষায় আসলে। আর যদি শর্করা উৎপাদন আসে তাহলে ওইটুকু। শর্করা উৎপাদন আসলে এইখান থেকে এই পর্যন্ত, যে এইখান থেকে ওই বাকি পার্টটা ক্লিয়ার করবা, এইটুকু যাবা না। যদি তোমার স্মৃতি চক্র আসে, এই পুরোটা আগাইতে হবে। আর যদি শর্করা উৎপাদন আসে, তাহলে এইভাবে ঘুরে এই পর্যন্ত আসবা, এসে পরে ওইদিকে যাবা, এইদিকে এটা আঁকাবা না। শর্করা উৎপাদন আসলে এইটুকু আঁকাবা না। এই যে ইরাইথ্রোস 4 ফসফেট, জাইলুলোজ 5 ফসফেট, এগুলো আঁকাবা না। এই পর্যন্ত আসবে, এসে ওইদিকে কন্টিনিউ করবা, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপরে গ্লুকোজ 1 ফসফেট, তারপর গ্লুকোজ, ওইভাবে আগাবা। ঠিক আছে? নরমালি C3 চক্রে আসে তখন শুধু এইটুকু আঁকাইতে হয়, এবং এইভাবে চলতে থাকবে। ক্লিয়ার? এখন তোমাদের একটা ব্রেক দিব, ব্রেকের মধ্যে তোমরা এটা দেখবা, নিজেরা দেখবা, নিজেরা আঁকাবা, নিজেরা দেখবা, নিজেরা আঁকাবা। কি বললাম বুঝছো? নিজেরা দেখবা এবং নিজেরা আঁকাবা, তা নাহলে ভস্কাই যাবে একেবারে। দাও, নিজেরা দেখো, নিজেরা আঁকাও। 10 মিনিট ব্রেক। You are getting 10 minutes break. We will return back at 6:30 ফিরে আসবো আমরা। আমরা 6:30 ফিরে আসবো। এখন বলতো ভাই বৈশিষ্ট্য লেখা লাগবে। আরে না, চক্র আগায় দিলে বৈশিষ্ট্য কিচ্ছু লাগে না। খালি যে প্রথম দিকে কটা কথা লিখছিলাম না, দেখো পরীক্ষা আসবে স্মৃতি চক্র, ডাইরেক্ট আসবে স্মৃতি চক্র। ঠিক আছে? প্রথমে গেলে এই কথাগুলো লিখবা, এই যে এইটুকু, এই যে এইটুকু লিখবা, লিখে চক্র আগায় দিবা, ফুল মার্ক, ফুল মার্ক। আমি তোমাদের সৃজনশীল দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? কিসের বর্ণনা লিখবা আবার, কিসের বর্ণনা? এইটা আঁকায় দেওয়া মানেই তো তুমি বর্ণনার বস। কি বলছি বুঝছো? এইটা যে আঁকাইতে পারছে সে বর্ণনার বস, তার কোনো বর্ণনা লাগবে না। C3 আসলে শর্করা সহ বেটা, একটু কি কইলাম, C3 আসলে কেন শর্করা সহ লিখবি? C3 আসলে শুধু এইটুকু, শর্করা উৎপাদন যদি চায় তাহলে তোরা শর্করা লিখবি। C3 আসলে শুধু এইটুকু, যেটুকু দেখা যাচ্ছে বোর্ডে।
আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা যতটুকু পড়ছি এই পার্টটা এখন আমরা মেন বই থেকে একটু দেখবো। তোমার যদি অনেক রিকোয়েস্ট করো ভাই মেন বইটা পড়ানোর জন্য, সো একটু দাঁড়াও, মেন বইটা ওপেন করি। ফাইলস, ফাইলস, ডকুমেন্টস, মেডিকেল 99, ফার্স্ট পেপার, চ্যাপ্টার 9। আলোক নিরপেক্ষ অধ্যায়, আসো আসো এবার আলোক নিরপেক্ষ অধ্যায়ের আলোচনায়। তো এইখান থেকে আমরা কতটুকু দেখলাম, কথা কি শুনতে পাচ্ছ? আলোক নির্ভর অধ্যায়ে সৃষ্ট এটিপি, আলোক নির্ভর অধ্যায়ে সৃষ্ট এটিপি এনএডিপিএইচ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড হতে কার্বোহাইড্রেট শর্করা উৎপাদনে ব্যবহৃত হয়, এই ধাপের প্রধান কথা। আচ্ছা, এই অধ্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজড়িত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন করে বলে একে কার্বন বিজড়ন অধ্যায় বলে। আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তাই একে আলোক নিরপেক্ষ অধ্যায় বা অন্ধকার অধ্যায়ও বলে। এই সময় পত্ররন্ধ্র খোলা থাকে, যা কোনো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা সহজ হয়, কারণ এখান থেকে তো অক্সিজেন নির্গত হবে। এই পুরো বিক্রিয়াটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। আমার আলোক নির্ভর অধ্যায়টা হচ্ছে, আর এগুলো কিন্তু স্ট্রোমাতে হচ্ছে। স্ট্রোমা মানে তো বুঝো, মানে থাইলাকয়েডটা যেখানে ছিল আর কি ওইখানে। আচ্ছা, এখানে তিনটা গতিপথ আছে, তিনটা পথ আছে। একটা হচ্ছে C3 চক্র বা কেলভিন চক্র, হ্যাচো স্ল্যাক চক্র বা C4 চক্র, একটা হচ্ছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম চক্র বা ক্যাম পদ্ধতি। ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই, তোমাদের সবই দেখাবো। দেখাও, কেলভিন চক্র কাদের ক্ষেত্রে হয়? C3 চক্রটা আম জাম ধান পাটের ক্ষেত্রে হয়। মনে রাখবা, ধান ধান কিন্তু C3 সাইকেলের মধ্যে পড়তেছে, C3 উদ্ভিদের মধ্যে পড়তেছে। কেলভিন চক্র, কেলভিন ব্যাসন বেনসন তেজস্ক্রিয় কার্বন 14 আইসোটোপ ব্যবহারের সন্ধানী পদ্ধতিতে ক্লোরাইড নামক শৈবালে কার্বন বিজারণে এই চক্রটি আবিষ্কার করেন বলে এটাকে কেলভিন চক্র বলে। 1961 সালে তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ভাইয়া বই কি দাগাই দিচ্ছেন? না, আমি বই দাগাচ্ছি না, আমি উপন্যাস দাগাচ্ছি। দেখো, কালভিন চক্রের মধ্যে প্রথম ধাপটার নাম হচ্ছে কার্বন যোগ, খালি এইটুক দাগাও, আর কিচ্ছু না। ভিতরে এইসব পদ্ধতি লাগবে না। মাঝখানে রুবিস্কো, এই যে রুবিস্কো এনজাইম হলো রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ এনজাইম, এই কথাটা দাগাইতে পারো, আর কিছু লাগবে না। শেষ, এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো কিচ্ছু লাগবে না। এগুলো তো তুমি চিত্রের মধ্যে দিয়ে দিছো, এই যে এই চিত্র লাগবে, এই চিত্রের মধ্যে তুমি সব বুঝাই দিছো, এই চিত্রের মধ্যে তুমি সব বুঝাই দিছো, এই চিত্র আমি দেখাইলাম না, সো এগুলো লাগবে না, এটাও লাগবে না। আচ্ছা, তারপরের ধাপ হচ্ছে হাইড্রোজেন যোগ, মাঝখানে ফসফেট যোগ ধাপটা চলে গেছে আর কি, শেষ, আর কিছু লাগতেছে না। তারপরে লাস্টের ধাপ হচ্ছে রাইবোলোজ একপাস বিসফসফেট পুনরুৎপাদন, আর কিছু লাগবে না, কারণ যা আছে সব চক্রের মধ্যে চলে আসছে, এগুলো কিচ্ছু লাগবে না। দেখো, আলোক নির্ভর অধ্যায় আলোক নিরপেক্ষ অধ্যায়ের পার্থক্য। আলোক নির্ভর অধ্যায় কোথায় হচ্ছে? থাইলাকয়েডের গ্রানার মেমব্রেনে, থাইলাকয়েড মেমব্রেনে। আলোক নিরপেক্ষ হয়েছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। আলোক নির্ভর অধ্যায়ে আলোক শক্তির প্রয়োজন হয়, আলোক নিরপেক্ষ অধ্যায়ে আলোক শক্তির প্রয়োজন হয় না। আলোক নির্ভর অধ্যায়ে এটিপি এবং NADPH+ তৈরি হয়, আলোক নিরপেক্ষ অধ্যায়ে এরা ব্যবহার হয়। আলোক নির্ভর অধ্যায়ে এটার বিজারিত হয় আর এটার জারিত হয়, কারণ সে তো হাইড্রোজেনটা ছেড়ে দেয়, এবং তার জারণ। আলোক নিরপেক্ষ নির্ভর অধ্যায়ে দেখো, এর সাথে কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়েছিল, 2H+ যুক্ত হয়েছিল পানি থেকে আসা, যেহেতু যুক্ত হয়েছে এখানে তার বিজারণ হয়েছে। আর পরের ধাপে সে কিন্তু এটাকে ছেড়ে দিছে, ডিহাইড্রোজেনেস হয়েছে, এজন্য তার জারণ হয়েছে, কারণ হাইড্রোজেন ছেড়ে দিলে জারণ। এর বিশেষ নাম হচ্ছে ফসফোরাইলেশন, আর এই বিশেষ নাম হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। শেষ। বইটা রিডিংও পড়ার দরকার নেই এই জায়গায়,
এখানে রিডিংও লাগবে না, পড়তে পারো তোমার ইচ্ছা। আচ্ছা, এগুলো কিছু লাগবে না। দরকার নাই, এগুলো কিছু দরকার নাই। এগুলো ওই আগের জিনিসগুলোকে সংক্ষেপে দিছে। এটাই বলে যে 1+20 থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে, তারপরে 3-ফসফোগ্লিসারিড 12 অণু হয়েছে, 12 অণুর মধ্যে 2 অণু ওইদিকে গেছে আর 10 অণু ব্যবহার হয়েছে, এগুলাই লিখছে এখানে। আমি যে কথাগুলো বলছি আর কি, যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তো 6 অণু 12 অণু ছিল, 12 অণুর মধ্যে মাত্র 2 অণু গেছিল শর্করা তৈরি করতে, আর বাকিটা আবার সেই রাইবোজে 1+20 তৈরি করার জন্য গেছিল আর কি, এটাই লিখছে এখানে, দরকার নেই। এই যে ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করা। ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করে, কথাটা দেখাও, এটা গুরুত্বপূর্ণ। ফটোসিনথেসিসের মূল উদ্দেশ্য হচ্ছে গ্লুকোজ তৈরি করা। ভাইয়ার বোন কান্না করতেছে, ও সারাদিনই কান্না করে, ওর কাজই কান্না করা। আচ্ছা আসো, এই জায়গাগুলো দাগাও, এগুলো আমি লিখবো না, এগুলো দাগাও। সিথি উদ্ভিদের বৈশিষ্ট্য, এগুলা কিন্তু পরীক্ষা এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখন যেগুলো লিখতেছি এগুলো মেডিকেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিথি উদ্ভিদের বৈশিষ্ট্য কি রে ভাই, রং এরকম কে? সিথি উদ্ভিদের বৈশিষ্ট্য এগুলো মেডিকেলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, সিথি উদ্ভিদকে কেন সিথি উদ্ভিদ বলতেছে, কারণ এখানে প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কার্বন 3টা, এই জন্য সিথি উদ্ভিদ। সিথি উদ্ভিদ কারা? যে সকল শৈবাল, ব্রায়োফাইট, টেরিডোফাইট, নগ্নবীজী উদ্ভিদের সালোক সংশ্লেষণে পর্যবেক্ষণ করা হয়েছে, তার সবগুলোতেই স্মৃতি চক্র পাওয়া গেছে। অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদে, বিশেষ করে দ্বিবীজপত্রী উদ্ভিদে স্মৃতি চক্র পাওয়া গেছে, এগুলো এমসিকিউ, ঠিক আছে? কিছু কিছু একবীজপত্রিত পাওয়া গেছে। দেখো, সিথি উদ্ভিদের পত্ররন্ধ্র দিনে খোলা রাতে বন্ধ থাকে, এটা হচ্ছে প্রথম কথা, দিনে খোলা রাতে বন্ধ থাকে। সিথি উদ্ভিদের পাতায় বান্ডেল সিটকে ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না, অর্থাৎ ক্রাঞ্চ অ্যানাটমি অনুপস্থিত। আমাদের কি এটা মনে আছে, মেসোফিল মানে এই বান্ডেল শীট কোষ, মানে স্পঞ্জি প্যানকাইমা আর প্যালিসেড প্যানকাইমা, এগুলো তোমরা পড়ছিলাম, মনে আছে তাই না? প্যালিসেড প্যানকাইমা, স্পঞ্জি প্যানকাইমা। তেমনি এখানে বান্ডেল শীট মানে বান্ডেল শীট ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর পাওয়া যায় না, ক্রাঞ্চ অ্যানাটমি। এই ক্রাঞ্চ অ্যানাটমিটা বুঝতে গেলে আমাদের C4টা পড়তে হবে। দাগায় রাখো, একটু দাগায় রাখো, পরে আমি এটা পড়বো, ঠিক আছে? এখানে জাস্ট এই জায়গাটা দাগায় রাখো, ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমিতে আমি এখনো যাচ্ছি না, পরে যাবো ক্রাঞ্চ অ্যানাটমি। ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে, কারণ এখানে শুধুমাত্র মানে মেসোফিল কোষ বা বান্ডেল কোষ দুটো ব্যবহার হচ্ছে, এখানে এক রকমের ক্লোরোপ্লাস্ট আছে। এখানে তাপমাত্রা কম হইলেও চলে, 10 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা এটা চলে, 10 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা এটা চলে। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20% বেশি হইলে এটা বাধা পায়, মানে বেশি অক্সিজেন হয়ে গেলে এই প্রক্রিয়াটা চলে না, বাধা পেয়ে যায়। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি 50 থেকে 150 পার্টস পার মিলিয়ন থাকলে এটা ভালো চলে, কারণ কার্বন ডাইঅক্সাইড তোমার লাগবে। কার্বন ডাইঅক্সাইড কিসের জন্য লাগবে? আমার এই পুরো প্রক্রিয়া চালানোর জন্য আমার কার্বন ডাইঅক্সাইড লাগবে। এগুলো এমসিকিউর জন্য কিন্তু, অর্থাৎ সালোক সংশ্লেষণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড লাগে, অক্সিজেন না। অক্সিজেন বাড়লে কিন্তু সালোক সংশ্লেষণ বাধা পাবে, আর কার্বন ডাইঅক্সাইড এতর মধ্যে থাকলে ভালো। কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে কিন্তু আবার সমস্যা, অ্যাসিডিটি বেড়ে যাবে। সিথি উদ্ভিদের রাইবোজ 1+20% প্রথমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমরা দেখে আসছি। এদের শর্করা উৎপাদন ক্ষমতা প্রজাতিভেদে নিম্ন থেকে উচ্চ, এর দরকার নাই। স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, শেষ, এগুলো আমরা জানি। আচ্ছা, এখানে বলছে যে কেমনে স্টার্চ তৈরি হয়, কেমনে মানে সুক্রোজ তৈরি হয়, এগুলো এখানে বলছে, এগুলো আমাদের এখান থেকে দরকার নাই। যে বলছে এখানে দেখো, এই যে ইউডিপি গ্লুকোজের ফুল মিনিংটা এখানে লেখা আছে। সুক্রোজ সারা উদ্ভিদের দেহে ট্রান্সপোর্ট হয়, স্টার্চ ও সুক্রোজ একই চক্রের মাধ্যমে অংশগ্রহণ করে নয়। গ্লুকোজ, স্টার্চ, সুক্রোজ এসব দ্রব্য উৎপাদনে কেলভিন চক্রের বাইরে হয়, এরা চক্রের অংশ নয়, মনে রাখো কথাটা। কেলভিন চক্রের মধ্যে নাই কিন্তু, এই যে ডান দিকে চলে গেছিল, যে ডান দিকে চলে গেছিল, এটা কিন্তু সিথি চক্রের অংশ নয়, এটা কিন্তু সিথি চক্রের অংশ নয়, এটা কিন্তু ডান দিকে চলে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে আলোক শোষণ, C4 উদ্ভিদটা তো বড় না, ভাবছিলাম ক্যামটা পড়াই দিব।
যাও ছুটি, আজকে আজান দিয়ে দিছে, আজকে ছুটি। পত্ররন্ধ্র কি খোলা থাকবে? লাইট ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ, পত্ররন্ধ্র খোলা থাকবে। পত্ররন্ধ্র খোলা না থাকলে তুমি গ্যাসগুলো আদান প্রদান কেমনে করবা? নাও আজকে ছুটি। নেক্সট দিন আমরা ফটো রেসপিরেশন থেকে শুরু করব। দেখছো পড়াই দেওয়ার পর এগুলো সব সহজ লাগে না? আমি যেগুলো পড়াইছি এগুলো পড়াই দেওয়ার পরে সব সহজ লাগে না? মেন বই একদম ইজি লাগে তখন। নাও নেক্সট ক্লাসে ফটো রেসপিরেশন পড়বো, C4 চক্র পড়বো এবং স্ক্যাম চক্র পড়বো।